আজ আমাদের বাসর রাত, তবু একটা পাপ্পিও দাস না কেন? এদিকে হঠাৎ বাসর রাতে নতুন বউয়ের মুখে তুই নামক ডাকটা শুনে খানিকটা অবাক হলো ফাহিম। এই পিচ্ছি মেয়ে, কি বলো এগুলো? কোথায় ভেবেছিলাম বর এই করবে সেই করবে, শাকচুনি বান্ধবীদের কথার সাথে কোনো মিল দেখতে পাচ্ছি না। বিয়ে কেন করেছিস? কিছু করবি না? না করলে ফল কাটার ছুরি গলায় চালিয়ে দিব। এই তুই ভয় পাচ্ছিস কেন? ছুরি তো চালাবো আমার গলায়, আর ফাঁসি হবে তোর। নতুন বউয়ের কথা শুনে ফাহিম অবাকের চরম পর্যায়ে। সরি, তুই করে বলে ফেললাম। আচ্ছা বাদ দেন ওইসব, তাকান আমার দিকে। আমার বুকের ঠিক বাম পাশে একটা তিল আছে। বুকের বাম পাশে তিল থাকলে নাকি বর অনেক রোমান্টিক হয়। মানে কি বলছেন এসব? এইসব কি বলতে হয়? চুপচাপ ঘুমান, নইলে নিচে শুতে হবে। বয়স 16 হবে কিনা সন্দেহ, আর কথা বলে কি এক একটা। হায় আল্লাহ, কি বলেন আপনি? না আমার স্বামী, ভাবি বলেছে স্বামীর কাছে সব বলতে হয়। আচ্ছা আরো কোথায় কি আছে বলবো কি? জানেন আপনি নাকি নাভির নিচে চুমু দিবেন, আদর করবেন, সব বলে দিয়েছে ভাবি। এই চুপ করো, আর বলতে হবে না কিছু। আল্লাহ আমাকে বাঁচাও, মেয়েটা তো দেখছি আমায় পাগল বানিয়ে ছাড়বে। শুনেছি বাসর ঘরে নাকি এই হয় সেই হয় স্বামী স্ত্রীর মাঝে। আপনি তো দেখছি কিছুই করছেন না। একটা কিস তো করতে পারেন, ছাই রোমান্টিক আপনি। আচ্ছা জড়িয়ে নিতেও তো পারেন, তা না করে মাঝখানে কুলবালিশ দিয়ে রাখছেন। তার কাছে শুনেছো? কেন ভাবির কাছে? আর কি শুনেছো? ভাবি বলেছে স্বামী যেমন যেমন করতে বলে তেমনই করতে। স্বামী যেমন করে ভালোবাসবে আমি যেন কিছু না বলি তাকে। ও আচ্ছা, খুব ভালো তোমার ভাবিটা। এখন তুমি ঘুমিয়ে যাও। তোমার ভাবি বলেছে না স্বামী যা বলেছে তাই করতে, তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তাহলে ঘুমাবো? বাসর রাতে নাকি ঘুমায় না, স্বামীরা নাকি তার স্ত্রীকে আদর করে ভালোবাসে। আচ্ছা কুলবালিশটা সরাও, মাঝখানে ইন্ডিয়া পাকিস্তান করে রাখছে। এই পিচ্ছি, চুপ করবে? আমার জীবনটা নরক বানাতে এসেছো, ঘুমাও বলছি। না আমি ঘুমাবো না, আপনি আমাকে আদর করবেন তারপর আমি ঘুমাবো। এই কতবার বলবো আমি তোকে স্ত্রী হিসেবে মানি না, তারপরও এত প্যাচ প্যাচ করস কেন? আপনি না মানলে কি হবে, আমি আপনাকে মনে প্রাণে স্বামী হিসেবে মানি। বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়। যখনই আল্লাহ তাআলার কালাম পড়ে 3 বার কবুল বলেছি, তখন থেকেই আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। শুধু ইহকালে নয়, পরকালেও আপনাকে স্বামী হিসেবে আল্লাহর কাছে চাইবো। ফাহিম জেরিনের কথা শুনে মনে মনে বলল, জীবনটাই শেষ করে দিয়েছে। বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, বিয়ে জোর করে হিটলারটা দিল, তাও আবার একটা বাচ্চা মেয়ের সাথে। আচ্ছা একটা পাপ্পি দেই আপনাকে। এই বলে জেরিন মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল, আর সাথে সাথেই চোখ জোড়া বন্ধ হয়ে গেল ফাহিমের। বহু কষ্টে ফাহিম নিজেকে সামলে জেরিনের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপরে জেরিনকে ঠাস করে একটা চর বসিয়ে দিল। এই মেয়ে বাসর রাতে শখ জাগছে। নাকে টিপ দিলে দুধ বের হয়ে আসবে, আর সে কিনা বাসর রাত নিয়ে লাফালাফি যত সব। হিটলারটা আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবে কখনো ভাবিনি। আপনি ভুল বলছেন, নাকে চাপ দিলে দুধ বের হয় না, নাকি চিপ দিলে, থাক বলবো না, পচা বের হয়, দুধ তো বের হয়। আল্লাহ কই রাখছো আমায়? নয় আমারে উঠাই নিয়ে যাও, নাই ওরে উঠাই নিয়ে যাও। এই পিচ্ছি হয়ে এত কথা বলতে হয় না। সত্যি বললে ডেভিল হয়ে যায়। আর আমি পিচ্ছি না, আমার বয়স 15 বছর 6 মাস 17 দিন। নাক টানতে টানতে বলল জেরিন। ফাহিম মনে মনে ভাবছে মেয়েটাকে এত জোরে মারা ঠিক হয়নি, নিশ্চয়ই অনেক ব্যথা পেয়েছে। কিন্তু কি করবে, পিচ্ছি মেয়েটার জন্য হিটলারটা তার ভবিষ্যৎটাই নষ্ট করে দিল। সে তো এখন বিয়ে করতে চায়নি। আচ্ছা আপনি ঘুমান, আমাকে মেরে আপনার হাতে ব্যথা পেয়েছেন কি? কথাটা শুনে ফাহিমের অজান্তেই খারাপ লাগলো। জেরিনের দিকে তাকাতেই মনে হলো একটা পূর্ণিমার চাঁদ। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? মুখ দিয়ে রংধনুর আভা বের হচ্ছে, ধবধবে ফর্সা গালে থাপ্পড়ের 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। এ কি, জেরিনের ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে, থাপ্পড়টা জোরেই লাগছে। আচ্ছা তোমার নাম কি? আমাকে বিয়ে করার সময় নাম শোনেননি? তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না আমার, হিটলারটার জন্য বিয়ে করেছি। ধরতে গেলে আমাকে এক প্রকার জোর করে তোমার সাথে আমাকে বিয়ে দেওয়া হয়েছে। এখন নাম কি বলবে? এখন বলে লাভ নেই যে আপনাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। বিয়ে তো করেই ফেলেছেন আমাকে। আমার নাম রাব্বাতুল জেরিন। আচ্ছা জেরিন, সরি। তোমার লাগেনি তো? এই যে নাও, টিস্যু দিয়ে রক্তটা মুছে নাও। আসলে রাগের মাথায় থাপ্পড় মেরে ফেলেছি তোমাকে, সরি। আপনি না বলেছেন আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না?
না মানলে আমার জন্য কষ্ট পেতেন না। এখন আমাকে দরদ দেখানো হচ্ছে। ওই চুপ করবি? তোকে স্ত্রী হিসেবে কোনোদিন মানি না, আর মানবো না। কাউকে টিস্যু দেওয়া মানে তাকে বউ হিসেবে মেনে নেওয়া না। মানবতা বলতে একটা জিনিস আছে। এই বলে ফাহিম বালিশটা নিয়ে চলে গেল সোফাতে। আর একটু থাকলে সে পাগল হয়ে যাবে। কই যাচ্ছেন আপনি? জাহান্নামের চৌরাস্তায় যাচ্ছি। চুপচাপ এখানে শুয়ে থাকবি, নইলে তোকে ফ্লোরে শুয়ে থাকতে দিব। আচ্ছা ঠিক আছে। তারপর বাতিটা অফ করে শুয়ে শুয়ে ভাবছে ফাহিম। হিটলার আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিবে? হিটলারটা পিচ্চি মেয়েটাকে বিয়ে করিয়ে দিল। ও আচ্ছা, আপনাদের তো পরিচয়টাই দেওয়া হয়নি। আমি কাব্বু আহমেদ ফাহিম, মাস্টার্স শেষ করে বাবার মানে হিটলারের হোটেলে খাচ্ছি। আমার 2 বোন আর আমি সবার বড়। আমার ছোট বোনের নাম নিশি, তার ছোট বোনের নাম জেবা। হঠাৎ রুমের বাতি জেরিন জ্বালিয়ে দিল। এই পিচ্চি কি করো? কেন দেখতে পাচ্ছেন না আপনি? আরে কাপড় কেন খুলছো? আমি কাপড় পরে ঘুমাতে পারি না। যত সব, এই কাপড় পরো। আর যদি কাপড় খুলতে দেখছি কি যে করব। আপনি না বললেন ঘুমাতে? এত ভারী কাপড় পরে কেউ ঘুমায়? এত গয়না চুলকাচ্ছে আমার শরীর। একদম কান্না করবে না, তাহলে কিন্তু আবার মাইর দেব। কেউ যদিও বা না ঘুমায়, তুমি ঘুমাবে। ঘুমাও বলছি। বাবা, আপনার স্বামী আমাকে কাপড় খুলতে দেয় না। ফাহিম কথাটা জেরিনকে সম্পূর্ণ করতে দিল না। তার আগে সে দ্রুত গতিতে সোফা থেকে উঠে জেরিনের ঠোঁটে হাত দিয়ে চেপে ধরল। এই তোমার কি হয়েছে? এইসব কি বাবাকে বলতে হয়? নিজের তো মান সম্মান নেই, সাথে আমার মান সম্মান নেওয়ার চেষ্টা করছে। তো কি করব? কাপড় পরে ঘুমাতে পারি না, তাই বাবাকে ডাক দিচ্ছি। বাবা বলেছে যদি কোনো সমস্যা হয় বাবাকে বলতে। আচ্ছা, তাহলে কাপড় খুলে ঘুমা। তাও তুই বাবাকে ডাকিস না, তোর পায়ে পড়ি বোন। ছি ছি, বউকে কেউ বোন বলে? ভুল হয়ে গেছে, তুই কাপড় খুলে ঘুমা। কথাটা বলতে দেরি হয়েছে, জেরিনের কাপড় খুলতে দেরি হলো না। ফাহিম অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে বলল। জেরিন কাপড় খুলে শুধু পেটিকোট আর ব্লাউজ পরে ঘুমিয়ে পড়ল। সকালবেলা নিশি দরজা ধাক্কাচ্ছে আর ভাবি ভাবি করছে। নিশির ডাকে ফাহিম তড়িঘড়ি করে ঘুম থেকে উঠল। উঠে বুঝতে পারল সকাল হয়ে গেছে। তাই তাড়াহুড়ো করে বালিশটা নিয়ে বিছানায় রাখতেই দেখে জেরিনের কাপড় নিচে পড়ে আছে। আল্লাহ, কেমন বউ কপালে জুটালে, শাড়ি পরে ঘুমাতে পারে না। এই ওঠো। অন্যদিকে তাকিয়ে ডাক দিল। ও কি হয়েছে মা? দেখো না প্লিজ, আমাকে ঘুমাতে দাও। ওই আমি তোর মা, আমি তোর জামাই। এই বলে চড়ে ধাক্কা দিতেই জেরিনের ঘুম ভেঙে যায়। কি হয়েছে? সকাল সকাল ভাবে ডাকছেন কেন? একটু ঘুমাতে দিবেন। ওই আমি তোর মা, আমি তোর জামাই। কাপড় পরে নাও। এখন আবার বলো না আমি কাপড় পরতে পারি না, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি এবার তোমার মাথা ফাটিয়ে দিব। আমি সত্যিই কাপড় পরতে পারি না, আপনি পরিয়ে দিন প্লিজ। আমি পরাতে পারি না। বড় বড় কথা বলতে তো পারো, আমি ছোট না। কাপড়টাই পরতে পারো না। আর হ্যাঁ, কাপড় পরাতে পারলেও আমি তোমাকে কাপড় পরিয়ে দিব না, নিজে পরে নাও। বাবা, ও বাবা, আপনার ছেলে আমাকে শাড়ি পরিয়ে দেন না। ফাহিম পড়েছে মহা বিপদে। না কিছু বলতে পারছে না কিছু করতে পারছে। ওই চুপ করবি? তুই চুপ কর। আমি বাবাকে বলবো তুমি রাতে শাড়ি টেনে হিঁচড়ে খুলে এখন পরিয়ে দিচ্ছ না। একবার রুম থেকে বের হই, তারপর দেখাবো। আমাকে বকা দাও, আমাকে মারার সব শোধ নিব। কি? হে আল্লাহ, এই মেয়েটার কথা শুনে মনে হচ্ছে 7 আপকে বিষ ভেবে খেয়ে মরে যায়। এই মেয়ে ছোট হলেও কি ধাড়ি লঙ্কা। আল্লাহ, তুমি আমাকে কোন মুসিবতে ফালাইলা? তুমি মরার কথা বলো কেন? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ মরার কথা বলো না। যেদিন কালিমা পড়েছি সেদিন থেকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করেছি। তোমার পায়ে যদি একটা কাটা ফুটে, সেটা আমার কলেজাতে ফুটে। আমি কি করব? আমি শাড়ি পরতে পারি না। আচ্ছা আমি পরতেছি, তাও তুমি এমন অলক্ষণের কথা মুখেও এনো না। জেরিনের কথা শুনে ফাহিম কিছুটা নিজেকে সামলে নিল। জেরিনের দিকে তাকিয়ে দেখলো যে চোখে পানি টলমল করছে। আচ্ছা, মনে থাকে যেন নিজে শাড়ি পরা শিখো। আচ্ছা আমি পরতেছি বলে জেরিন নিজের মতো করে শাড়ি পরতে লাগলো। সে তো শাড়ি পরছে না, শাড়ি পেঁচাচ্ছে শরীরের সাথে। এটা দেখে ফাহিম হেসে ফেলল। আমি পরতে পারি না, এভাবে হাসার কি আছে? কথাটা বলার সাথে সাথেই জেরিনের শাড়ি খুলে পড়ে গেল। তা দেখে ফাহিম হাঁ করে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর নিজের জ্ঞান আসতেই তাড়াতাড়ি অন্যদিকে ফিরে তাকালো। কি লজ্জা শরম কিছু নেই? মা বাবা শিক্ষা দেয়নি? কেন, আপনি কি কোরআন পড়তে জানেন না? জেরিনের কথা শুনে ফাহিম কিছুটা অবাক হলো। তারপর ফাহিম বলল, কি বলছো এসব? শাড়ি পরার সাথে কোরআনের কি সম্পর্ক? কেন,
আপনি কি জানেন না আল্লাহ তাআলা বলেছেন স্বামী স্ত্রী একে অন্যের পোশাক স্বরূপ? আমি ছোট মানুষ, শাড়ি পরতে পারি না। কোথায় আপনি পরিয়ে দিবেন তা না করে অন্যদিকে ফিরে আছেন। আমার শরীরের প্রতিটা অঙ্গ বৈধভাবে দেখতে পারবেন আপনি। এভাবে অন্যদিকে ফিরে থাকার কি আছে? দেন না আমাকে শাড়ি পরিয়ে। কাদো কাদো ভাব নিয়ে কথাটা বলল। জেরিনের কথা শুনে ফাহিম জেরিনের দিকে তাকালো। জেরিন লজ্জায় লাল হয়ে গেছে, চোখ বুঝে আছে। এবার ফাহিম শাড়িটা খুলে সুন্দর করে কুচি দিয়ে পরিয়ে দিল। জেরিন চোখ বন্ধ করে আছে। লজ্জায় জেরিনের সুন্দর মুখটা লাল টমেটো হয়ে গেছে। লজ্জা পেলে যে জেরিনকে এতটা সুন্দর লাগে, না দেখলে হয়তো তা ফাহিমের অজানাই থেকে যেত। তারপর ফ্লোরে পড়ে থাকা শাড়িটা হাতে সম্পূর্ণ কুচি দেওয়ার পর নাভির কাছে গুছে দেওয়ার সময় কেমন করে যেন জেরিন কেঁপে উঠল। জেরিনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঠোঁটগুলো অনবরত কাঁপছে। এদিকে ফাহিমের জেরিনকে এই অবস্থায় দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। জেরিনের ঠোঁট দুইটা হঠাৎ ফাহিমের ঠোঁটের সাথে মিশে যাওয়ার আগেই ফাহিম নিজেকে সংযত করে হাতটা ধরে ফেলল। কি হলো? প্লিজ আর না, আমি আর পারছি না। শরীরটা থরথর করে কাঁপছে। কেন, কি হয়েছে? শরীর খারাপ করলো নাকি? না। ফাহিম বলে শাড়ির কুচিটা হাতে নিয়ে নিজেই গুজে দিয়ে বলল, হাদারাম কিছুই বোঝে না। কোথায় হাত দিলে কি হয় আপনি জানেন না? নিরামিষ একটা। বলেই রুম থেকে বেরিয়ে গেল জেরিন। জেরিনের কথা শুনে ফ্লোরে বসে পড়ল ফাহিম। এতটুকু মেয়ে বলে কি? তার কিছুক্ষণ পর রুম থেকে বের হতেই সবাই হা করে তাকিয়ে আছে ফাহিমকে দেখতে লাগলো। ফাহিমের দিকে সকলে এভাবে তাকানোর কারণ সে নিজেকে ভালো করে দেখতে লাগলো। তার শরীরে কিছু লেগে আছে নাকি? না, কিছু নেই। তাহলে এমন করে তাকিয়ে আছে কেন সকালে? আমি কি চিড়িয়াখানার বান্দর যেভাবে সবাই তাকায় থাকা লাগবে? ফাহিম মনে মনে ভাবছে। হিটলারটা আমার জীবনটা নষ্ট করে দিয়ে কিভাবে হা করে তাকিয়ে আছে দেখো। ফাহিমের কথা শুনে সবাই একসাথে হেসে দিল। জেরিন মুখ ধরে হাসছে। ইচ্ছা করছে সব দাঁত ভেঙে দেই, কিভাবে হাসছে। সত্যি কি বিয়ে করে চিড়িয়াখানার বান্দর হয়ে গেলাম? এরপর সবাইকে উদ্দেশ্য করে বললাম, কি হলো, সবাই হাসছো কেন? বলবে তো? ভাইয়া, তুমি ঠিক মতো লিপস্টিক দিতে পারো না? ভাবি, তুমি ভাইকে সুন্দর করে সাজিয়ে দিও। জেরিনের উদ্দেশ্য করে বলল। এদিকে সবকিছু যেন ফাহিমের মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝে উঠতে পারছে না। সবাই হাসতেছে। আরে তোমরা সবাই কেন হাসছো তা তো একবার বলবে, বুঝতেছি না। ওই জেবা, ফাইজলামি না করে বল কি হয়েছে? আমি কি বিয়ে করে জোকার হয়ে গেলাম? আর তোরা যেভাবে হাসছিস মনে হচ্ছে আমি চিড়িয়াখানা থেকে বের হয়ে আসলাম। ভাইয়া, তোমার মুখে লিপস্টিক লেগে আছে, যাও ফ্রেশ হয়ে আসো। মানে? রাতে পিচিটা এমন কাজ করেছে, নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। পিচিটাকে দেখি মিটিমিটি হাসছে। জেরিন মনে মনে ভাবছে, এখন কেমন লাগে রাতে আমাকে ঠকানোর ফল? পিচ্চিকে ঠকালে আল্লাহ বিচার করে। তারপর ফাহিম দৌড়ে চলে গেল ওয়াশরুমে, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিল। তারপর আবারও রুমে চলে গেল। আর এভাবে দিন পার হলো। সন্ধ্যাবেলায় ফোনটা ক্রিং ক্রিং করে বাজছে। ফাহিম ফোন হাতে নিয়ে দেখে তার বন্ধু মাহিম ফোন দিয়েছে। হ্যালো দোস্ত, একাই বিয়ে করে নিলে আমাদের না বলে? এই না আমাদের বলে বেড়াতি তুই বিয়ে করবি না? তোরা সবাই জানিস, তাহলে এমন করে কেন বলছিস? প্রথমে সবাই বলে বিয়ে করব না বিয়ে করব না, কিন্তু বাসর রাতে সবাই বিড়াল মারে। বাবা আমাকে জোর করে বিয়ে করিয়েছে তো কি হয়েছে? আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। আমার জীবনে কোনো মেয়ের স্থান নেই। একটা মেয়ের জন্য আরেকটা মেয়ের জীবন নষ্ট করিস না। এই কথা শুনে ফাহিম রেগে গেল। ওই মেয়েকে কাবিনের 6 লক্ষ টাকা দিয়ে আগামী 6 মাসের মাঝেই ডিভোর্স দিয়ে দিব। বলে ফোনটা রেখে দিল। কিন্তু ফোন রেখে পিছনের দিকে তাকাতেই দেখলো জেরিন তার পিছনে দাঁড়ানো, চোখ থেকে অশ্রু গাল গড়িয়ে পড়ছে। ফাহিম ফিরে তাকাতেই দৌড়ে রুমে গিয়ে দরজা লক করে দিল। যাবার আগে বলে গেল সে এই জীবন রাখবে না। ফাহিম জোরে জোরে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল, প্লিজ আমার পিচ্চি বউ দরজা খুলো। আর অমন কথা বলবো না, খুব কষ্ট হচ্ছে। প্লিজ দরজাটা খুলো। কিন্তু জেরিন দরজা খুলছে না। তখন একবার মনে মনে ভাবলো ফাহিম মা বাবাকে ডাক দিবে। পিচ্চিটা যদি কিছু করে ফেলে, আবার বাবা মা এসে তাকে বকবে, যা হওয়ার হবে। তারপর ফাহিম যখনই তার মাকে ডাক দিবে তখনই জেরিন দরজা খুলে বলল, কি বললা? আমি তোমার পিচ্চি বউ। তুমি কি করে ভাবলে আমি সুইসাইড করব? আমি মরে গেলে তুমি অন্য শাকচুন্নিকে বিয়ে করবে। আমি তোমায় ছাড়ছি না। তবে আমি সব শ্বশুরকে বলে দিব। কি বলবে? আরে না না, তেমন কিছুই না, আমি তো মজা করছি। আমার বউটা কত কিউট। মিথ্যা গুছিয়ে বলতে হয়। আমি ঢপ
আমাকে ঢপ দিচ্ছ, আমি বাবাকে ঠিকই বলে দিব। ফাহিম পড়ে গেছে জাতা কলে। প্লিজ জেরিন বলো না। বলবো না, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত? আমাকে 5 মিনিট কিস করতে হবে। হোয়াট কিস? না, লিপ কিস। সম্ভব না, প্লিজ পাগলামি করো না। কি করব? আমি না তোমার বউ? বাসার রাতে কি করছো? কিছু করছো? না বিড়াল মারছো নাকি অন্য কিছু? একটা বিড়াল ধরে মারলে কি এমন ক্ষতি হতো? ভাবি তো বলে দিল ঠিক মতো বিড়াল মারতে। এখন আবার লিপ কিছু করতে চাচ্ছ না। আমি ছোট বলে ঠকাচ্ছ? আমি বাবাকে সব বলে দিব। বলবো যে তুমি... আচ্ছা এক্ষুনি বলছি। বাবা, ও বাবা। কথাটা বলার আগেই শত অনিচ্ছা থাকা সত্ত্বেও ফাহিম নিজেকে বাঁচাতে জেরিনের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। দেখলো জেরিন চোখ জোড়া বন্ধ হয়ে আছে। জেরিন শক্ত করে জড়িয়ে ধরল ফাহিমকে। ফাহিম ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছে না। তখন হঠাৎ দরজার বাহিরে থেকে জেবা ডাকছে। জেবা দরজার ধাক্কা মেরে খোলার সাথে সাথেই ফাহিম জেরিনকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিল। তারপর জেবা এসে বলল যে বাবা আমাকে আজ অফিসে যেতে বলেছে। তারপর জেবাকে ফাহিম বলল, বাবাকে বলো আমি অফিস যাচ্ছি। তারপর রেডি হয়ে বাসা থেকে বের হয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। পিচ্চিটার হাত থেকে বাঁচলাম। সারাদিন অফিসে ব্যস্ততায় কাটালাম, ফোন সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। তারপর সন্ধ্যায় বাসায় এসে দেখি জেরিন কোথাও নেই। তখন তার মা বলল ফ্রেশ হয়ে আসতে ফাহিমকে। মায়ের কথা শুনে ফাহিম রুমে গিয়ে ফ্রেশ হওয়ার জন্য যখনই বাথরুমের দরজা ধাক্কা দিয়েছে তখনই এক চিৎকার। ও মা গো, ভূত! জেরিনের চিৎকারে ফাহিম জেরিনের দিকে তাকাতেই দেখে জেরিন শাওয়ার নিচ্ছে, শরীরে কাপড় নেই। এক দৌড়ে বাথরুম থেকে বের হয়ে সোজা রুমে গিয়ে বসে পড়ল ফাহিম। কিছুক্ষণ পর দেখে জেরিন ভেজা চুলে বাহিরে এসে আয়নার সামনে গিয়ে বসলো। শাড়িটা কোনো রকম শরীরে পেঁচিয়েছে। এটা দেখে ফাহিমের শরীরটা রাগে ফাটতেছে। বাথরুমের ঘটনার কথা মনে করে জিজ্ঞেস করলো, ওই পিচ্চি মেয়ে, বাথরুমে শাওয়ার নিলে দরজা লক করে নিতে হয় না? নিতে হয় তো। আমি তো জেবাকে বলেই দিয়েছি আমি দরজা বন্ধ করে শাওয়ার নিতে পারি না, ভয় হয় আমার। আর ওকে পাহারা দিতে বলেছি যেন কেউ না আসে। তখন মনে মনে বলল ফাহিম, এই জন্যই তো ডেভিল বোনটা তাকে ওয়াশরুমে যেতে দেখে মুচকি মুচকি হাসলো। এদিকে পিচিটার দিকে চেয়ে দেখি পিচিটার চোখে কাজল দিতে গিয়ে চোখের নিচে লেপটে ফেলছে। যতটা না রাগ হচ্ছে তার চেয়ে বেশি হাসি পাচ্ছে। এই গোমরা মুখো, হাসো কেন? আমি কি করব? কখনো কোনোদিন সাজিনি, কিন্তু তুমি আমাকে আদর করো না, ভালোবাসো না, তাই আমার লক্ষ্মী ননদিনীটা আমাকে এভাবে সাজতে বলেছে। কিন্তু আমি তো কাজল দিতে পারি না, দিয়ে দাও না, সেদিনের মতো শাড়ি পরিয়ে দাও না প্লিজ। জেরিনের কথায় ফাহিমের রাগ হলো, রেগে বলল, বাবা যে কি দেখে পিচ্চিটাকে আমার ঘাড়ে চাপিয়েছে, এই পিচ্চি আরেকবার শাড়ি এবং কাজল দিয়ে দেওয়ার কথা বলে ঘর থেকে বের করে দিব। জেরিন কথাটা শুনে সাথে সাথেই কান্না করে দিল আর হেঁচকি দিতে দিতে বলল, আমাকে তাড়িয়ে দিও না, তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমার যে কেউ নেই তুমি ছাড়া। জেরিনের কথা শুনে ফাহিম কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। তার মা খাবার বেড়ে দিতে বলল। যখনই খাবার মুখে দিবে তখনই তার মা শারমিন ইসলাম বলল, ফাহিম বাবা, জেরিন মাটা খায়নি। জেরিন বলেছিল তুই আসলে খাবে। জানিস বাবা, ছোট মেয়ে তো, সারাদিন এত করে বলার পরেও কিচ্ছু খায়নি। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। ওকে নিয়ে একসাথে খা। তার মায়ের কথা শুনে তার অজান্তেই মনটা খারাপ হয়ে গেল পিচ্চি মেয়ের পাগলামি দেখে। আচ্ছা মা, তুমি বসো, আমি জেরিনকে নিয়ে আসছি। ফাহিম খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। রুমে গিয়ে দেখে জেরিন এখনো ড্রেসিং টেবিলের সামনে বসে কান্না করছে। এই জেরিন, তুমি খাওনি কেন? স্বামীকে ছাড়া কোনো স্ত্রী খায়? আচ্ছা চলো একসাথে খাবো। আর হ্যাঁ, আজকের পর খাবার সময় হলে খেয়ে নিবে, আমার জন্য অপেক্ষা করতে হবে না। না, আমি খাবো না। তুমি একটা পচা, আমাকে আদর করো না। খেতে পারি, তার আগে আমার চোখে কাজল দিয়ে দিবে, কালকের মতো শাড়ি পরিয়ে দিবে। জানো তোমার স্পর্শ আমার অঙ্গ জুড়ে থাকে। তুমি বোঝো না তোমার স্পর্শে আমি কতটা শিহরিত। তারপর ফাহিম অনিচ্ছা সত্ত্বেও জেরিনকে চোখে কাজল এবং শাড়ি পরিয়ে দিল। রাতে একসাথে খেয়ে একটা বালিশের চাদর নিয়ে ফাহিম ফ্লোরে শুয়ে পড়লো জেরিনকে খাটে শুতে দিয়ে। এদিকে জেরিন তাকে খাটে শুয়ে থাকার জন্য বললেও ধমক দিতে আর কিছু বলেনি। এদিকে রাতে ঘুমিয়ে গেছে ফাহিম। হঠাৎ বুকটা ভারী ভারী লাগছে। চোখ খুলতেই ভূত দেখার মতো ভয় পেয়ে গেল, কারণ জেরিন তার বুকে শুয়ে আছে। চাঁদের আলো জানালার কাঁচ ভেদ করে জেরিনের মুখে এসে পড়ছে। এত মায়াবতী লাগে, কোনো মেয়েকে চাঁদের আলোয় না দেখলে হয়তো আমার অজানাই থেকে যেত। তখন হঠাৎ কিছু একটা কথা মনে হতেই জেরিনের বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য ধাক্কা দিতেই আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এই কি করছো? ওঠো বলছি।
কিন্তু জেরিন ঘুমের মাঝেও চোখ খুলতে খুলতে বলল, আমার স্বামীকে জড়িয়ে ধরে আছি, এতে খারাপের কি? আমার অধিকার আমি আদায় করে নিব। তখনই ফাহিম জেরিনকে বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় লাগিয়ে দিল। তোকে বলেছি না আমাকে স্বামী না ভাবতে, কেন জড়িয়ে ধরে থাকিস? আমি বলছি না তোকে ডিভোর্স দিয়ে দিব। কথাটা বলতেই খাটে চলে গেল জেরিন। ফাহিম আবার গভীর ঘুমে হারিয়ে গেল। ওদিকে ঘড়ির কাঁটা একটা বাজতেই জেরিন ঘুম থেকে উঠে সুন্দরভাবে উজু করে 2 রাকাত নামাজ শেষ করে মোনাজাত ধরে বলতে লাগলো, হে পরওয়ারদিগার, আমার আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান, তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তুমি ছাড়া তো আমার কষ্ট বোঝার মতো কেউ নেই। এই মধ্যরাতে পৃথিবীর সবাই যখন গভীর ঘুমে, তখন তোমার অভাগী বান্দিটা তোমার দরবারে 2টি হাত তুলে ধরেছে। তুমি কি দেখো না আল্লাহ, আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি? আমার বুক থেকে আমার স্বামীকে তুমি কেড়ে নিও না। তোমার পবিত্র কালেমা পড়ে বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি, এ বন্ধন ছিন্ন করো না, বাঁচবো না আল্লাহ। ও আল্লাহ, আমার স্বামীর পায়ের নিচে জায়গাটুকু আমাকে ভিক্ষা দাও। কথাটা বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো জেরিন। পরের দিন সকালে শারমিন ইসলামের ডাকে ঘুম ভাঙল। ফাহিমকে আজকে অফিসে যেতে না বলে জেরিনকে কলেজে ভর্তি করিয়ে দিতে বলল। ফাহিম তার বাবার কথাই না করতে পারল না, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও ডিস্টার্বকে নিয়ে বাইকে করে রওনা দিল। তারপর কলেজের গেটে বাইক দাঁড় করালো, তারপর জেরিনকে নিয়ে কলেজের ভেতরে চলে গেল। জেরিনকে কলেজে ভর্তি করিয়ে দিল। জেরিনকে প্রতিদিন ফাহিম অফিসে যাওয়ার সময় কলেজে নামিয়ে দিয়ে যায়, আবার জেরিনের কলেজ শেষ হলে ফাহিম এসে তাকে বাড়িতে নিয়ে যায়। এভাবেই চলছিল সব কিছু। ফাহিমের জেরিনকে নিয়ে কোনো অনুভূতি কাজ করতো না, যা ছিল তা পুরুষত্ব। একদিন ফাহিম কাজের চাপে জেরিনকে কলেজ থেকে ছুটি হওয়ার পর আনতে ভুলে যায়। জেরিন কলেজ থেকে বের হয়ে দেখে ফাহিম তাকে নিতে আসেনি, তাই জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় কিছু ছেলে এসে তার পাশে দাঁড়িয়ে তাকে ডিস্টার্ব করতে থাকে, নানা রকম বাজে কথা বলতে থাকে। অফিসের কাজ শেষে ফাহিম ঘড়ির দিকে তাকিয়ে দেখে জেরিনের কলেজ প্রায় 30 মিনিট আগে ছুটি দিয়ে দিয়েছে। ও শিট, পিচিটার কলেজ সেই কখন ছুটি হয়ে গেছে, আমার মনেই ছিল না। পিচিটা একা একাই কি করছে আল্লাহ জানে। ফাহিম 20 মিনিটের রাস্তা 5 মিনিটে চলে গেল। ফাহিমের বাইক দেখে জেরিন দৌড়ে গিয়ে ফাহিমকে জড়িয়ে ধরল। হিচকে তুলে কান্না করতে লাগলো। ফাহিমের একটু খারাপ লাগলো, না জানি মেয়েটা কখন থেকে কান্না করছে। জেরিন কান্না করতে করতে বলল, আপনি এসেছেন? আমি তো মনে করেছি আপনি আমাকে নিতে আসবেন না। জানেন আমি কত ভয় পেয়েছিলাম। আমার পাশে কিছু ছেলে ছিল, আমাকে নানা ধরনের বাজে কথা বলছিল। আচ্ছা, আর ভয় নেই, আমি তো চলে এসেছি। কাজের চাপে আমার মনে ছিল না, এবারের মতো মাফ করে দাও। এদিকে জেরিনের কথা শুনে সবাই হাসছে মুখ ধরে। পাশ থেকে একটা মেয়ে বলেই ফেলল, ভাইয়া, পৃথিবীতে খুব কম ছেলেই আপনার স্ত্রীর মতো বউ পায়। একটা মেয়ে যে স্বামীকে এত ভালোবাসতে পারে। সারাটা দিন ক্লাসের মাঝে আপনার কথাই বলেছে, আপনি নিতে আসতে দেরি করেছেন বলে। ছোট ছোট বাচ্চা মেয়ের মতো কাঁদতেছে, হাসিও পাচ্ছে আবার কান্নাও আসছে। এখনকার যুগে এমন মেয়েও পাওয়া যায়। মেয়েটির কথা শুনে ফাহিম একটু হাসলো। তারপর জেরিনকে নিয়ে বাইকে চড়তেই জেরিন ফাহিমকে শক্ত করে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে জেরিন। তারপর জেরিনকে নিয়ে বাসায় চলে আসলো। শারমিন ইসলামকে কান্না করে সব বলল। এদিকে জেরিনের কাণ্ড দেখে ফাহিম খুব রেগে গেল। সে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গেল বন্ধুদের সাথে দেখা করতে। ফাহিম বেশ কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিল। আড্ডা দেওয়া শেষ করে রাত 9টার সময় ফোন বের করে দেখে তার বাবা 5বার ফোন দিয়েছে। অন্যদিকে জেরিনের নাম্বার থেকে 100+ ফোন এসেছে। তখন তাড়াহুড়ো করে বাসায় গিয়ে দেখে তার বাবা হৃদয় আহমেদ দরজায় দাঁড়িয়ে আছে। ঘরে নতুন বউ রেখে বাইরে কোনো ছেলে থাকে? আর যদি এমন হয় আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। ফাহিম তার বাবার কথার জবাব না দিয়ে সরাসরি রুমে চলে গেল। ফ্রেশ হয়ে চুপচাপ শুয়ে পড়ল। তার কিছুক্ষণ পর যে জিনিস সে ফাহিমকে ডাকতে লাগলো। এই ডাকতেছো কেন? কি হয়েছে? তুমি খাবে না? বাবা খুব বকা দিয়েছে তাই না? এই নাও, হা করো, আমি খাইয়ে দেই। কথাটা বলে মুখের কাছে খাবার তুলে দিতেই একটা থাপ্পড় বসিয়ে দিল ফাহিম। সাথে সাথে খাবারের প্লেটটা ফ্লোরে পড়ে গেল জেরিনের হাত থেকে। তারপর ফাহিম বলল, এই তুই কি চাস? টাকা লাগবে? তোরা মেয়েরা তো টাকার পাগল। বাবাকে কতবার করে বললাম বিয়ে করব না, কে শোনে কার কথা? শালা আমার জীবনটা তো নরক বানিয়ে দিয়েছিস। এখন আমার বাবার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিচ্ছিস। আমি তোকে এই মাসেই ডিভোর্স দিব। একদমই কথাটা বলেই ফাহিম থামলো। জেরিনের দিকে তাকিয়ে দেখে টুটকেটে রক্ত বের হচ্ছে। জানো
তোমার সাথে খাবো বলে আমি এখনো খাইনি, ক্ষমা করে দিও প্লিজ। এতিম তো, এতিমখানায় বড় হয়েছি আমি, তাই মা বাবার আদর পাইনি। তোমার বাবা মাকে নিজের বাবা মা করে নিয়েছিলাম, শুধু ভালোবাসা চেয়েছিলাম আর কিছুই না। এতিম হয়ে জন্ম নিলেও সম্পদের প্রতি কোনো মোহ নেই আমার। ফাহিম জেরিনের দিকে তাকিয়ে দেখে জেরিন কাঁদছে, তার চোখগুলো লাল টকটকে হয়ে গেছে। সে ভাবলো ন্যাকা কান্না করছে। নয়নে দেখতে মন যাচ্ছে না জেরিনকে। ফাহিম বলল, এই তুই এখানে কাঁদবি না প্লিজ, তোর অলক্ষণের চেহারা নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা প্লিজ। কথাটা বলে ফাহিম শুয়ে পড়ল। এদিকে জেরিন সুন্দর করে উঁচু করে শ্বশুরের দেওয়া কোরআনটা পড়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করলো কেঁদে কেঁদে। নামাজ শেষ করে আজকেও মোনাজাত করে আল্লাহর কাছে অনেকক্ষণ কাঁদলো। তারপর মোনাজাত শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লো। ফজরের নামাজের আজান শুনে ঘুম ভাঙতেই ফাহিম অবাক হলো। জেরিনকে রাতে এত বকা দেওয়ার পরেও তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এই কি হচ্ছে, ওঠো। আর একটু ঘুমাই, এই বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। জেরিনকে সরিয়ে দিয়ে উঠে ফ্রেশ হয়ে উঁচু করে নামাজে দাঁড়ালো। নিজেকে বহু কষ্ট একবার সামলে ছিল সে, এবার আর কারো মায়ায় পড়তে চায় না। সে মানিয়ে নিতে চেষ্টা করলেও মাঝে মাঝে নিজের কি হয়ে যায় সে নিজেও বুঝতে পারে না। জেরিনকে ওভাবে মেরে তার নিজেরও খারাপ লাগছে। নিজেকে মানুষ বলে গণ্য করতে ইচ্ছে করছে না। সে এত অমানুষ কবে হলো? হে আল্লাহ, তুমি তো সব জানো, তুমি একটা পথ দেখিয়ে দাও না। মেয়েটাকে মেনে নিতে পারছি না, না আমার থেকে দূরে সরিয়ে দিতে পারছি। মেয়েটা আমার কাছে থাকলে শুধু আঘাত পাবে, ভালোবাসা পাবে না। সকালে খাবার টেবিলে সকালে একসাথে বসে নাস্তা করছিল। ঠিক তখনই নিশি বলে উঠল, ভাবি তোমার ঠোঁটে কি হয়েছে? মনে হচ্ছে ঠোঁট ফুলে গেছে, ব্যথা পেলে কি করে? নিশির কথায় জেরিন একটু অস্বস্তিতে পড়ল। কি বলবে ভেবে না পেয়ে বলল, কই আসলে কালকে রুম থেকে বারান্দায় যাওয়ার সময় হঠাৎ করে দরজার সাথে কোথা খেয়েছিলাম, তখনই মনে হয় ব্যথাটা পেয়েছি, খেয়াল করিনি। খেয়াল করনি মানে? ঠোঁট কেটে না গেলে না হয় একটা কথা ছিল যে শুধু ফুলে গিয়েছে, তুমি বুঝতে পারোনি, কিন্তু তোমার তো ঠোঁট কেটে গেছে। মা, তুমি কি ঠোঁটে কিছু দিয়েছিলে? কি দেব ঠোঁটে? এভাবে ঠোঁট ফুলে গেছে, ঠোঁটে তুমি বরফ দাওনি? না মা। সেই জন্যই তো এত ফুলে গেছে ঠোঁটটা, কেমন কালচে হয়ে গেছে। এই তুই কি করেছিস? বইয়ের এমন অবস্থা হয়েছে আর তুই কিছু করিসনি? ফাহিমকে উদ্দেশ্য করে বলল শারমিন ইসলাম। শারমিন ইসলামের কথা শুনে ফাহিম কিছু বলল না, শুধু চুপচাপ নিজের দিকে তাকিয়ে খেতে লাগলো। তখনই হৃদয় আহমেদ বলে উঠলেন, ওকে, আর এসব দেখবে? ওর কি এসবে কোনো তাল আছে? বউকে রেখে মানুষ দূরে দূরে থাকে, এবার আমি প্রথম দেখলাম। আর একবার বউমাকে আঘাত পেতে দেখি তোকে বাড়ি থেকে বের করে দেব। আচ্ছা, এসব কথা বাদ দাও তো, আগে আসল কথা বলো ওদেরকে। শোনো, আগামীকাল সকাল 10টায় তোমাদের ফ্লাইট আছে। কিসের ফ্লাইট বাবা? আগামীকাল থেকে তোমাকে কিছুদিন অফিসে যেতে হবে না। তুমি বৌমাকে নিয়ে কক্সবাজারে কিছুদিন ঘুরে এসো, তারপর আবার অফিসে জয়েন করো। অফিসে তো অনেক কাজ পড়ে আছে। তোমাকে সেসব নিয়ে ভাবতে হবে না, সেটা আমি দেখে নেব। তাহলে আমাদের সাথে নিশি আর জেবা যাক, তাহলে ভালো হবে। ওরা অনেকদিন হলো তো কোথাও ঘুরতে যায় না। ওরা কেন যাবে তোমার সাথে? ওদের সামনে পরীক্ষা আছে, পরীক্ষার পরে সবাই মিলে একসাথে ঘুরতে যাব। এখন তোমরা ওখানে গিয়ে ঘুরে আসো। বাবার কথা শুনে ফাহিমার কিছু না বলে খাওয়া দাওয়া করে রুমে চলে গেল। তার পিছনে পিছনে জেরিনও গেল। রুমে এসে ফাহিম জেরিনকে উদ্দেশ্য করে বলল, রাতে জামা কাপড় সব গুছিয়ে রেখো। কেন? বাবা কি বললো শুনতে পাওনি? কালকে আমরা কক্সবাজার যাচ্ছি, সকালে ফ্লাইট আছে, তাই রাতে সবকিছু গুছিয়ে রেখো। জি। পরের দিন সকালে তারা দুজনে সকলের থেকে বিদায় নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল। এয়ারপোর্টে গিয়ে দুজনে চেকিং করে নিল। তারপর একটা বাস এসে তাদেরকে প্লেনের সামনে নামিয়ে দিল। সকালে প্লেনে উঠতে লাগলো। প্লেনে উঠে সকলে যার যার সিটে বসে পড়লো। জেরিন জানালার পাশে বসেছে। প্লেন আকাশে উড়ার জন্য চালু হতেই জেরিন ভয়ে চোখ মুখ কুঁচকে শক্ত হয়ে বসে রইল। ভয় তো পাবেই জেরিন, এটাই তার প্রথম প্লেন জার্নি, ভয় পাওয়াটাই স্বাভাবিক। প্লেন উঠতে শুরু করতেই হঠাৎ ফাহিমের হাত জেরিন শক্ত করে খামচে ধরল। তবুও ফাহিম কিছু বলল না, চুপচাপ রইল। কিছুক্ষণ পরে ফাহিম বলে উঠল, রিল্যাক্স, ভয় পাবে না। দেখো সবকিছু নর্মাল আছে, কোনো সমস্যা নেই, ধীরে ধীরে চোখ খুলে ভালো লাগবে। ফাহিমের কথা শুনে জেরিন মাথা নাড়িয়ে না করল। ফাহিম আবারও বলল, একবার চোখ খুলে বাহিরের দিকে তো তাকাও, দেখতে কত সুন্দর দৃশ্য, তখন সবকিছু ভুলে যাবে ভয়ের কথা। আচ্ছা, আমাকে তোমার ছাড়তে হবে না, তুমি আমার হাত ধরে চোখ খুলে জানালার দিকে তাকাও।
ফাহিমের এমন আশ্বাস শুনে ধীরে ধীরে জেরিন চোখ খুলে জানালা দিয়ে তাকালো। জানালা দিয়ে তাকাতে সে বিস্ময়ে হাঁ হয়ে গেল। ফাহিমের হাতটা ছেড়ে দিল জেরিন কখন বুঝতেই পারল না। ফাহিম এতক্ষণ দাঁতে দাঁত খিচে ব্যথাটা সহ্য করছিল। হাতটা ছেড়ে দিতেই ফাহিমের যেন মনে হচ্ছে সে জেরিনের এত বড় বড় নখ থেকে রক্ষা পেয়েছে। জেরিনের তো ওইদিকে কোনো খেয়াল নেই, সে জানালা দিয়ে বাহিরটা দেখতে ব্যস্ত। দেখে মনে হচ্ছে তারা যেন মেঘের রাজ্যে, মেঘের উপর দিয়ে যাচ্ছে। জেরিন খুশি হয়ে বলল, আসলে অনেক সুন্দর, আমার আর ভয় লাগছে না। দেখেন, দেখে মনে হচ্ছে আমরা মনে হয় মেঘের উপর হাঁটছি, তাই না? আমার দেখতে হবে না, তুমি দেখো, আমি বহুবার দেখছি। আমার এসব কোনো ইন্টারেস্ট নেই। হঠাৎ জেরিন খেয়াল করলো ফাহিম তার বাম হাত টিস্যু দিয়ে চেপে ধরে আছে। তা দেখে জেরিন বলল, আপনি ওভাবে হাত ধরে আছেন কেন? কি হয়েছে? কিছু না, তুমি তোমার কাজ করো। দেখি কি হয়েছে। বলেই টান দিয়ে জেরিন ফাহিমের হাত নিজের কোলের উপরে রাখলো। দেখলো ফাহিমের হাত ছিলে গেছে, রক্ত বের হচ্ছে। এভাবে হাত ছিলে গেল কেমনে? রক্ত বের হবে মনে হচ্ছে। ইস, নিশ্চয় অনেক ব্যথা পেয়েছেন। কেমন করে হলো? এতক্ষণ তো সব ভালোই ছিল। এমন করছো মনে হয় কিছুই জানো না। তোমার ওই সুন্দর সুন্দর নখ দেই তো আমার হাতের 12টা বাজিয়েছো। ফাহিমের কথা শুনে জেরিন এতক্ষণে খেয়াল হলো সে কি করেছে। জেরিন বলে উঠল, আসলে আমি বুঝতে পারিনি যে এমনটা হয়ে যাবে। তখন খুব ভয় পেয়েছিলাম, তাই কেমন করে কি হয়েছে আমার কিছুই মনে নেই। সরি, আমি খুবই সরি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার হাতটা ছেড়ে দাও, আমি দেখে নিতে পারবো। ফাহিমের কথা শুনে জেরিন তাড়াতাড়ি করে ফাহিমের হাত ছেড়ে দিল। তারপর ফাহিম একজন এয়ার হোস্টেসকে ডাক দিল। হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? আমার হাত কেটে গিয়েছে, যদি কাইন্ডলি একটু ফার্স্ট এইড বক্সের ব্যবস্থা করতে পারতেন তাহলে উপকৃত হতাম। ইয়েস স্যার, আপনি একটু অপেক্ষা করুন, আমি ফার্স্ট এইড বক্স নিয়ে আসছি। কিছুক্ষণ পরেই এয়ার হোস্টেস একটা ফার্স্ট এইড বক্স এনে ফাহিমের হাতে দিল। ফাহিম স্যাবলন দিয়ে জায়গা পরিষ্কার করে ব্যান্ডেজ করতে নিলেই এক হাত দিয়ে ব্যান্ডেজ করতে পারছিল না। সেটা দেখে জেরিন ফাহিমের হাত ধরে নিজে ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ শেষ হতেই এয়ার হোস্টেস ফার্স্ট এইড বক্স নিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দিল। কিছুক্ষণ পর প্লেনের সবাইকে খাবার দিল, একটা বার্গার আর পানির বোতল। জেরিন বার্গার হাতে নিয়ে বসে রইল। সেটা দেখে ফাহিম বলল, কি হলো, খাবার হাতে নিয়ে বসে আছো কেন? নিশ্চয়ই এরা খাবার হাতে নিয়ে বসে থাকার জন্য দেয়নি, খাবারটা খেতে দিয়েছে, তাই খেয়ে নাও। ফাহিমের কথা শুনে জেরিন বার্গারটা খাওয়া আরম্ভ করলো। খাওয়া শেষে পানি খেয়ে চুপচাপ বসে রইল আর জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলো। কিছুক্ষণ সময় পর প্লেন কক্সবাজারের কাছে চলে আসতেই কেবিন ক্রু সবাইকে জানালেন যে আর কিছুক্ষণ পর প্লেন কক্সবাজারে ল্যান্ড করবে, তাই সকলে যেন সিট বেল্ট বেঁধে নেয়। জেরিন সিট বেল্ট বাঁধতে পারে না, তবুও ফাহিমকে কিছু না বলে নিজে বাঁধতে নিল, কিন্তু পারল না। ফাহিম নিজের সিট বেল্ট বেঁধে জেরিনের সিট বেল্টও বেঁধে দিল। তার কিছুক্ষণ পরেই প্লেন কক্সবাজারে ল্যান্ড করলো। সকালে একে একে প্লেন থেকে বেরিয়ে এলো। কক্সবাজারে গিয়ে পৌঁছাতেই হোটেলের গাড়ি গিয়ে তাদের নিয়ে আসলো। তার বাবা তাদের জন্য 5 স্টার হোটেল বুক করেছে, তাই তাদের কোনো সমস্যা হয়নি। হোটেল থেকে গাড়ি এসেই তাদেরকে নিয়ে গেছে হোটেলে। রিসেপশন থেকে সবকিছু ঠিকঠাক মতো বুঝে নিয়ে তারা রুমের উদ্দেশ্যে চলে যেতে নিলেই হঠাৎ পিছন থেকে রিসেপশনিস্ট ডাক দিয়ে বলল, স্যার, আজকে সন্ধ্যায় আমাদের হোটেলে একটা অনুষ্ঠান হবে, আশা করি আপনারা উপস্থিত থাকবেন। জি অবশ্যই, আমরা চেষ্টা করব উপস্থিত থাকার। ধন্যবাদ স্যার, আশা করব আপনারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তারা দুজনে রুমের উদ্দেশ্যে চলে গেল। রুমে গিয়ে জেরিন তো অবাক, তাদের জানালা থেকে সম্পূর্ণ সমুদ্র দেখা যাচ্ছে। দেখেছেন আমাদের জানলা থেকে কি সুন্দর সমুদ্র দেখা যায়? আমার তো মনে হচ্ছে আমি সমুদ্রে গিয়ে গোসল দেব। যাও গোসল দাও, আমি তো মানা করিনি। যখন দেখবে সমুদ্রের বড় বড় ঢেউ এসে তোমাকে সুন্দর করে সমুদ্রে নিয়ে যাবে, তারপরে দেখা যাবে তুমি আল্লাহর কাছে চলে গেছো, তখন কিছু করার নেই। বরং তো আমারই সুবিধা হবে, তুমি ঘাট থেকে নেমে যাবে তো। ফাহিমের কথা শুনে জেরিন কিছুটা ভয় পেল। জেরিন ফাহিমকে উদ্দেশ্য করে বলল, না না বাবা, তাহলে যাব না। সমুদ্র দূর থেকেই সুন্দর, এত তাড়াতাড়ি মরার ইচ্ছে নেই আমার। আমি তো ভালো করে সাঁতারও পারি না। আমি আপনার ঘাট থেকে অতি সহজে নামছি না। সব কথা বাদ দিয়ে যাও, ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যেতে হবে। দুজনেই ফ্রেশ হয়ে লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিল দুজনে। তারপর ফাহিম জেরিনকে পার্টির জন্য রেডি হতে বলল। আজকে জেরিনকে বলতে হলো না তাকে শাড়ি পরিয়ে দিতে। ফাহিম নিজেই জেরিনকে শাড়ি পরিয়ে দিল। তারপর জেরিনকে সুন্দর করে সাজিয়ে দিল। জেরিন তো অবাক হয়ে দেখছে ফাহিমকে, আজকে তাকে কিছু বলেনি ফাহিম। জেরিনকে সাজিয়ে দিয়ে ফাহিম নিজেও সুন্দর করে ড্রেস আপ করলো। হঠাৎ করে ট্রাসদের ড্রেস আপ মিলে গেল।
এটা তারা দুজনের একজনও খেয়াল করলো না। দুজনে পার্টিতে চলে গেল। পার্টি হচ্ছে ছাদে। ছাদে যেতেই দেখলো পুরো ছাদ খুব সুন্দর করে সাজানো হয়েছে। জেরিন বলল, খুব সুন্দর তাই না? কত সুন্দর শীতল করা বাতাস শরীর ছুঁয়ে যাচ্ছে, আর সাথে এত সুন্দর আয়োজন, মন ভালো করার মতো। জেরিনের কথা শুনে ফাহিম কিছু বলল না। আসলে মন ভালো করার মতো পরিবেশ। এখানে যদি মানুষজনের এত ভিড় না থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। তবুও মন্দ না। জেরিন ফাহিমকে ছেড়ে ছাদের রেলিং ধরে দাঁড়ালো। মনোযোগ দিয়ে সমুদ্র দেখতে লাগলো। রাতের সমুদ্র কি আরো বেশি সুন্দর লাগছে? চারিদিকে আলোর ঝলকানি সমুদ্রের পাশ দিয়ে দেখতে খুব সুন্দর লাগছে। সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। জেরিনের পাশে এসে ফাহিম দাঁড়ালো। ফাহিমকে দেখে জেরিন বলল, আমাকে একটু কালকে ঘুরতে নিয়ে যাবেন সমুদ্রে? আমার অনেক দিনের ইচ্ছা সমুদ্রে ঘুরবো, আর আমাদের দুজনের একসাথে ঘুরলে তো অনেক মজা হবে, তাই না? ঠিক আছে। জেরিন সকাল থেকে দেখছে ফাহিম তার সাথে কোনো রকম ঝগড়া করছে না, প্রয়োজন ব্যতীত তেমন কথাও বলছে না। আপনার কি শরীর খারাপ? কেন? আসলে আমি সকাল থেকে দেখছি আপনার প্রয়োজন ব্যতীত কোনো কথা বলছেন না, তাই ভাবলাম হয়তো শরীর খারাপ। আমাকেও কিছু বলছেন না? না, এমনি ভালো লাগছে না কথা বলতে, তাই। ও, চলো ওইদিকে যাওয়া যাক, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ফাহিম জেরিনের হাত ধরে অনুষ্ঠানের ওইদিকে গেল। আজকে মনে হয় জেরিনের শুধু অবাক হওয়ার পালা। ফাহিম নিচ থেকে তাকে এমনভাবে আগলে নিচ্ছে তা যেন তার কল্পনারও বাহিরে। দুজনে একসাথে টেবিলে বসে অনুষ্ঠান দেখছিল। হঠাৎ ফাহিমকে পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠে ডাক পড়ল। হাই ফাহিম, তুমি এখানে? ফাহিম চিরচেনা পরিচিত কণ্ঠ শুনে পিছনে তাকালো। দেখলো একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে ফাহিমের প্রচন্ড রাগ হলো। রাগে হাত মুঠো করে ধরলো। মেয়েটা একগাল হেসে আবারও বলল, মিস্টার ফাহিমের সাথে অনেক দিন পর দেখা হলো। এদিকে জেরিন কিছুই বুঝতে পারছে না। ফাহিমকে কিছু বলতে না দেখে ফাইজা জেরিনকে উদ্দেশ্য করে বলল, হ্যালো, আমি ফাইজা, ফাহিমের অনেক পুরনো বন্ধু, স্পেশাল বন্ধু। তুমি? এতক্ষণে ফাহিম মুখ খুলল, আমার ওয়াইফ রাব্বাতুল জেরিন। বাহ, বিয়ে করে ফেলেছো দেখছি তুমি। বিয়ে করলে অথচ আমাদের দাওয়াত দিলে না। আমি তো আমার বিয়েতে তোমাকে দাওয়াত দিয়েছিলাম, এটা কিন্তু ঠিক না। ফাইজার এমন কথা শুনে ফাহিমের প্রচন্ড রাগ হলো, কিন্তু কিছু বলল না। হাই, আমি রিফাত, ফাইজার হাজবেন্ড। ফাহিমের দিকে হাত বাড়িয়ে বলল। ফাহিম হাত না মিলিয়ে বলল, আমি ফাহিম। ফাহিম হাত মিলানো না দেখে রিফাত হাত সরিয়ে নিল। কথা বললে ফাহিম জেরিনের কোমর ধরে নিজের কাছে মিশিয়ে নিল। এখানে কি আপনার হানিমুন এসেছেন? এর কথা শুনে ফাহিম মুচকি হেসে বলল, হ্যাঁ, নতুন বিয়ে হলো তাই বাবা মা ব্যবস্থা করে দিয়েছে। তাদেরকে খুব ইচ্ছে ছিল দেশের বাইরে আমরা হানিমুনে যাব, কিন্তু অফিসে অনেক কাজের চাপ, যার কারণে দেশের বাইরে আর যাওয়া হলো না। কাজের চাপটা কমবে ইনশাল্লাহ, দেশের বাইরে হানিমুনে যাব। তাহলে কথাগুলো ফাইজার দিকে তাকিয়ে বলল। ফাহিমের কথাগুলো ফাইজা চুপচাপ করে শুনল। আপনি কি করছেন? ইসলাম গ্রুপ অফ কোম্পানির ওনার, ছোটখাটো একটা কোম্পানি। ইসলাম গ্রুপ অফ কোম্পানি অনার? আর আপনি বলছেন ছোটখাটো একটা কোম্পানি? আমাদের দেশে টপ কোম্পানির ভিতরে তো আপনার কোম্পানি আছে। আচ্ছা, আমার কথা বাদ দেন, আপনি কি করেন? চৌধুরী গ্রুপ কোম্পানি ম্যানেজার আমি। বেশ ভালো পদেই তো আছেন। এখানে কি ঘুরতে এসেছেন? যে আপনার কি হোটেলে উঠছেন? হ্যাঁ, আমার মিসেস এর আবার খুব বেশি সমুদ্র পছন্দ, তো যার কারণে এই হোটেলে ওঠা। জি, এই হোটেল থেকে সমুদ্র খুব সুন্দর দেখা যায়। উদ্দেশ্য করে বলল, তুমি তো কখনো আমাকে বলনি যে তোমার ফ্রেন্ড এত বড় একজন। যোগাযোগ ছিল না তাই বলার প্রয়োজন মনে করনি। যাই হোক, অনুষ্ঠান শেষ হলো না তাড়াতাড়ি চলে যাবেন? বাই। আসলে আমার জানটা মানে আমার ওয়াইফ এত ক্লাউড পছন্দ করে না, যার কারণে ওর খারাপ লাগছে, তাই। অবশ্যই, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আবার দেখা হবে। ফাহিম কিছু না বলে জেরিনকে নিয়ে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। জেরিন এতক্ষণ কিছু বলেনি, শুধু চুপচাপ তাদের কথা শুনেছে। জেরিন যেন এক নতুন ফাহিমকে আবিষ্কার করেছে আজকে। ফাহিমকে উদ্দেশ্য করে জেরিন বলল, ওখানে মিথ্যা কথা বললেন কেন আপনি? আমার তো বেশ ভালোই লাগছিল। ওখানে থাকতে হবে না, রুমে চলো, অনেক রাত হয়ে গেছে, খাবার খেয়ে ঘুমাবে। আগত্যা জেরিন আর কিছু বলল না। রুমে গিয়ে ফাহিম ওয়েটারকে কল দিল। এতক্ষণ পরে এসে তাদের খাবার দিয়ে গেল। ফাহিম খাবারগুলো নিয়ে বিছানার উপরে রাখলো। ততক্ষণে জেরিন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হচ্ছে। খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়ো। আপনি খাবেন না? আমি খাবো না, একটু পরে খাবো। তাহলে আমিও খাবো না।
আপনি যখন খাবেন তখন আপনার সাথে খাবো আমি। আজকে কিছু বলিনি তো তাই এমন জিদ ধরছো। বেশি না বকে চুপচাপ খাবারগুলো খেয়ে নাও, আমাকে তোমাকে বকতে বাধ্য করো না। ফাহিমের সতর্ক বার্তা শুনে জেরিন কিছু না বলে চুপচাপ খাবার খেতে লাগলো। তার খাওয়া শেষ হতেই ফাহিম আবার ওয়েটারকে বলে প্লেটগুলো দিয়ে দিল। জেরিন চুপচাপ শুয়ে পড়ল। জেরিনকে শুয়ে পড়তে দেখে ফাহিম রুম থেকে বের হয়ে গেল। ফাহিমকে রুম থেকে বের হতে দেখে জেরিন কিছুই বলল না। সে শোয়া থেকে উঠে বসে ফাহিমের জন্য অপেক্ষা করতে লাগলো। ফাহিম সরাসরি এই হোটেলের বারে চলে গেল। ওয়েটারকে ড্রিঙ্ক দিতে বলল। ওয়েটার ড্রিঙ্কস দিতেই এক চুমুকে সেটা খেয়ে নিল। যে কোনোদিন ড্রিঙ্কস ছুঁয়েও দেখেনি, আজ আবার সেই তার জন্য ড্রিঙ্কস করছে। শালি, তুই টাকার জন্য আমাকে ছেড়ে অন্যজনকে বিয়ে করেছিলি, অথচ দেখ তোর হাজবেন্ডের থেকে আমার ইনকাম তার থেকে দ্বিগুণ। আমি কারো অধীনে চাকরি করি না, আমার অধীনে সবাই চাকরি করে। মাতাল কণ্ঠে আওড়ালো কথাগুলো ফাহিম। চলেন অতীতে যাওয়া যাক। ফাহিম খুব শান্তশিষ্ট একটা ছেলে ছিল। সে এত বড় পরিবারের ছেলে হয়েও তার মধ্যে কোনো অহংকার ছিল না। সাধারণ মধ্যবিত্তদের মতোই চলাফেরা করত। অবশ্য কেউ জানতো না সে এত বড় পরিবারের একজন ছেলে। কলেজে ওঠার পর তার কিছু বন্ধু হয়, কিভাবে হয়ে গেল সে নিজেও বুঝতে পারেনি। তার বন্ধুদের মধ্যে ছিল ফাইজা, মাহিম, ফিরোজ আর রুমি। কিন্তু তারা কেউ জানতো না যে ফাহিম এত বড় পরিবারের একজন ছেলে। বন্ধুদের ভেতর হঠাৎ কেমন করে ফাইজার ফাহিমের রিলেশন হয়ে গেল, তারা কেউ বুঝতে পারেনি। শুরুটা হয়েছিল ভালো লাগা থেকে, আর সেই ভালো লাগা থেকেই প্রণয়, আর প্রণয় থেকে বিচ্ছেদ। যেহেতু ফাহিম একটু শান্তশিষ্ট ছিল, তাই সে ফাইজাকে তার ভালো লাগার কথা বলতে পারেনি। ফাইজা এই প্রথম ফাহিমকে বলেছিল সে তাকে ভালোবাসে। এরপর থেকেই শুরু হয় তাদের প্রণয়। যখন তারা অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করে তখন ফাইজার বিয়ে ঠিক হয় পরিবার থেকে। ছেলেরা অনেক বড়লোক, বড় কোম্পানির ম্যানেজার। ফাইজা প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়ে যায়, কারণ সে মনে করে ফাহিমের সাথে থাকলে তার কোনো ভবিষ্যৎ হবে না। এই কথা জানার পর ফাহিম প্রচণ্ড ভেঙে পড়ে। ফাইজার পা ধরে আকুতি মিনতি করে তাকে ছেড়ে না যেতে, কিন্তু ফাইজা তো অন্ধ হয়ে গিয়েছিল, সে কারো কথা শুনে না। এরপরে ফাইজার বিয়ে হয়ে যায়, সে বেশ সুখেই আছে। কিন্তু ফাহিম ছন্নছাড়া হয়ে গিয়েছিল। তার 3 বান্ধবী তাকে প্রচুর হেল্প করে ডিপ্রেশন থেকে বের হতে। যে ছেলে কোনোদিন ড্রিঙ্কস করতো না, সেদিনের পর থেকে প্রচুর ড্রিঙ্কস করতো। এদিকে ফাহিমের মা ছেলের এমন অবস্থা দেখে কান্নাকাটি শুরু করে দেয়। ফাহিম সকলকে ভালো রাখার জন্য নিজেকে ব্যস্ত রাখে, সবকিছু থেকে বেরিয়ে আসে, কিন্তু দিন শেষে তো সেই বিশ্বাসঘাতকতার কথাই তো ঠিকই মনে পড়তো। ওই ঘটনার পর বন্ধুরা যখন জানতে পারলো ফাহিম এত বড় পরিবারের ছেলে, তারা সবাই অবাক হয়ে গিয়েছিল। কিন্তু তারা কিছুই বলেনি। তারা শুধু এটা ভেবেছিল যে এত বড় পরিবারের ছেলে হয়েও ফাহিম কত মিশুক ছিল। তাদের কখনো বুঝতেই দেয়নি যে তারা ফাহিমের থেকে নিচু। সেদিন তারা সবাই ফাইজার জন্য অনেক আফসোস করেছিল। ফাহিম সিদ্ধান্ত নিয়েছিল সে বিয়ে করবে না, কিন্তু মাস্টার্স শেষ হওয়ার পরেই তার বাবা তাকে জোর করে বিয়ে করিয়ে দিল। বন্ধুরাও আর আগের মতো নেই, যে যার কাজে ব্যস্ত। ফিরোজ আর রুমি বিয়ে করেছে, পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে। মাহিমেরও বাগদান হয়েছে, শুধু ফাহিম বিয়ে করেনি। বন্ধুরা সবাই এই নিয়ে টেনশন করত। তার বাবা মা আর বন্ধুরা মিলে প্ল্যানিং করে জোর করে তাকে বিয়ে দিয়ে দিয়েছে। অবশ্য এই বিষয়ে ফাহিম অবগত, কিন্তু সে এমন ভান করেছে কিছুই জানে না। অন্যদিকে রুমে জেরিন ফাহিমের জন্য অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে গেছে বুঝতেই পারেনি। ফাহিম নেশায় বুঁদ হয়ে রুমে প্রবেশ করলো। দরজায় আটকে বিছানার দিকে তাকাতে এলোমেলোভাবে জেরিনকে শুয়ে থাকতে দেখলো। ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেল। জেরিনের উন্মুক্ত পেটে তার হাত গলিয়ে দিল। ঠান্ডা হাতের স্পর্শে জেরিন কেঁপে উঠল। জেরিনকে কেঁপে উঠতে দেখে ফাহিমের যেন নিজেকে আরো উন্মাদ মনে হচ্ছিল। সে জেরিনের মুখের কাছে গিয়ে ঠোঁট আলতো করে একটা চুমু খেলো, তারপর গলায় মুখ ডুবিয়ে ছোট ছোট চুমু দিতে লাগলো। এমন অবাধ্য স্পর্শে জেরিন ঘুম থেকে জেগে উঠল। জেরিন চোখ খুলে নিজের উপরে ফাহিমকে দেখে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো, কিন্তু তার মতো পুচকে একটা মেয়ের ধাক্কায় ফাহিমের কিছু হলো না। ফাহিম আরো যত্ন সহকারে জেরিনকে স্পর্শ করতে লাগলো। জেরিন কিছু বলতে যাবে তার আগেই ফাহিম জেরিনের কোমল ওষ্ঠে তার ওষ্ঠদয় মিলিয়ে দিল। মদের গন্ধে জেরিনের দম বন্ধ হয়ে আসতে লাগলো। কিছুক্ষণ পর ফাহিম তার ওষ্ঠদয় ছেড়ে দিতেই জেরিন জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ফাহিমকে তার উপর থেকে সরানোর চেষ্টা করতে লাগলো কিন্তু সে আবারও ব্যর্থ। তখনই ফাহিমের আকুতি ভরা কণ্ঠ ভেসে জেরিনের কর্ণধারে। ফাহিম মাতাল মাতাল কণ্ঠে বলল, প্লিজ বেশি না, একটু আদর করব তোমায়, একটু আদর করতে দাও না। আমার না খুব তৃষ্ণা পেয়েছে,
তোমাকে আদরের তৃষ্ণা, একটু মিটিয়ে দাও না, একটু ভালোবাসতে দাও না। ফাহিমের এমন অবাধ্য কথায় জেরিনের চোখ মুখ লজ্জায় লাল হয়ে গেল। ফাহিম যতই হোক একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, তার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে, এটাই স্বাভাবিক। ফাহিমের এমন আকুতি ভরা কণ্ঠে জেরিন আর কিছু বলার সুযোগ পেল না। আবারও জেরিনের কণ্ঠনালীতে ছোট ছোট চুমু খেতে লাগলো। ধীরে ধীরে নিচে নামতেই জেরিন ফাহিমের মাথার চুল খামচে ধরলো। ফাহিম যেন আরো উন্মাদ হয়ে গেল। ফাহিম নিজের পরনের শার্ট খুলে ফেলল। একে একে সরে গেল তাদের মধ্যেকার সকল পর্দা। একে অপরের কাপড় হিসেবে জড়িয়ে রইল দুজন দুজনার সাথে। এভাবেই কেটে গেল ভালোবাসাময় এক রাত। ফাহিমের জেরিনের বুকের উপরে ঘুমিয়ে পড়ল। কারো ফুপিয়ের কান্নার আওয়াজে ফাহিমের ঘুম ভাঙল। ধীরে ধীরে চোখ খুলে পাশে তাকিয়ে দেখলো জেরিন অন্যদিকে ফিরে কান্না করছে। জেরিনের কান্নার কারণ সে বুঝে উঠতে পারল না। তার মাথায় তীব্র ব্যথা করছে। শোয়া থেকে উঠে বসতে নিলেই নিজের দিকে লক্ষ্য হতেই তার মাথা ঘুরে উঠল। ও নো, এটা অসম্ভব, এটা হতেই পারে না। না না, আমি এমনটা করতে পারি না। উফ আল্লাহ, তুমি আমাকে কোন মুসিবতে ফেললে? মাথা প্রচন্ড ব্যথা করছে ফাহিমের। দু হাত দিয়ে মাথা চেপে ধরল। তারপর মনে করার চেষ্টা করলো গত রাতে কি হয়েছে। ধীরে ধীরে তার সবটা মনে পড়ল। নো, আমি এমন রিডিকিউলাসের মতো কাজ করতে পারলাম কেমন করে? আমার আরও সময় নেওয়ার প্রয়োজন ছিল, ওকে আরও সময় দেওয়ার প্রয়োজন ছিল। মনে হচ্ছে নিজেকে নিজেই থাপড়াই। কেন আমি কালকে রাতে ড্রিঙ্কস করতে গেলাম? ইয়া আল্লাহ, এটা আমি কি করলাম? ফাহিম আর কিছু ভাবতে পারল না। জেরিনের দিকে ফিরে তাকিয়ে বলল, এই মেয়ে এভাবে কান্না করছো কেন? আমার দিকে তাকাও। ফাহিমের কথা শুনে জেরিন তার দিকে তাকালো। জেরিনের চোখগুলো কান্না করতে করতে ফুলে লাল টকটকে হয়ে গেছে। ফাহিম ধমক দিয়ে বলল, কান্না করছো কেন? তোমার না খুব ইচ্ছে ছিল, এখন কেন কান্না করছো? আমি যখন তোমার কাছে আসতে চাইলাম তখন আমাকে বাধা দাওনি কেন? সব তুমি ইচ্ছে করে করেছো, তাই না? ফাহিমের ঝাড়ি শুনে জেরিনের কান্না অফ হয়ে গেল। সে চুপচাপ ফোপাতে লাগলো। ফাহিম নিজেকে শান্ত করে জেরিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে, এমন করে কান্না করছো কেন? ফাহিমের শান্ত কথা শুনে জেরিনের কান্না আরো বেড়ে গেল। ফোপাতে ফোপাতে বলল, পেটে খুব ব্যথা করছে, আমি উঠতে পারছি না। জেরিনের কথা শুনে ফাহিমের নিজের উপর আরো বেশি রাগ হলো। এই ছোট্ট মেয়েটাকে তো আরো সময় দেওয়ার প্রয়োজন ছিল, তারও প্রয়োজন ছিল সময় নেওয়ার। কিন্তু কি থেকে কি হয়ে গেল? ফাহিম মনে মনে বলল, ইস, মেয়েটা কান্না করতে করতে চোখ মুখের অবস্থা কেমন করে ফেলেছে। নিশ্চয়ই অনেকক্ষণ ধরে কান্না করছে। চোখ মুখ ফুলে একাকার অবস্থা, চোখগুলো কেমন লাল টকটকে হয়ে গেছে। আচমকা জেরিনকে কোলে তুলে নিল। আহ, শব্দ করে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। কি হয়েছে? আমার শরীর ব্যথায় শেষ হয়ে যাচ্ছে, প্রচন্ড ব্যথা করছে। ব্যথা ঠিক হয়ে যাবে, কান্না করো না। গোসল করে তারপর ওষুধ এনে দিচ্ছি। ওষুধ খেলে কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। দুজনই ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ঝর্ণার পানি জেরিনের শরীরে পড়তেই যেন পুরো শরীরে আগুন ধরে গেল। জায়গায় জায়গায় শুধু জ্বলছে। ফাহিমের দিকে ভালো করে তাকিয়ে দেখলো কাঁধ গলায় শুধু তার কামড়ের দাগ। ফাহিম ভেতরে ভেতরে অনুশোচনায় দগ্ধ হচ্ছে। ফাহিম নিজের হাতে যত্ন সহকারে জেরিনকে গোসল করিয়ে দিয়ে কোলে করে বিছানায় রেখে গেল। তারপর বিছানার চাদর তুলে নতুন একটা চাদর বিছালো। সে নিজেও গোসল করে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে জেরিনকে যেভাবে বিছানায় শুয়ে দিয়ে গেছিল ঠিক সেভাবেই শুয়ে আছে, কোনো নড়াচড়া করছে না। সে ফোন দিয়ে রুমে খাবার দিতে বলল। একজন ওয়েটার এসে রুমে খাবার দিয়ে গেল। তারপর জেরিনকে ধরে উঠিয়ে খাবার খাইয়ে দিল। জেরিনও চুপচাপ খেতে লাগলো। 2-3 লোকমা খাবার পরেই জেরিন আর খেলো না। ফাহিম খাবার শেষ করে ওয়েটারকে ডেকে ময়লা প্লেটগুলো দিয়ে দিল। তারপর জেরিনকে সুন্দরভাবে শুয়ে দিয়ে নিজে রেডি হয়ে বাইরে চলে গেল। কিছু সময়ের মধ্যে আবার হাতে দুটো মেডিসিন নিয়ে রুমে ঢুকলো। তারপর মেডিসিন দুটো জেরিনকে খাইয়ে দিল। আবার বিছানায় শুয়ে পড়ল। জেরিনকে টেনে বুকের মধ্যে নিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, রাতে ঘুম হয়নি নিশ্চয়ই। ওষুধ খেয়েছো, ঘুম থেকে উঠে দেখবে ব্যথা নেই। ফাহিমের কথায় জেরিন মাথা নাড়ালো। তারপর দুজনে ঘুমিয়ে পড়ল। প্রায় ঘন্টা 3 পর জেরিনের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখলো সে এখনো ফাহিমের বুকে ঘুমিয়েছিল। ফাহিম তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। জেরিন নড়াচড়া করতেই ফাহিম আরেকটু শক্ত করে তাকে জড়িয়ে ধরল। জেরিনের দম বন্ধ হয়ে আসার উপক্রম। বেশি নড়াচড়ার কারণে ফাহিমের ঘুম হালকা হয়ে গেল। চোখ বন্ধ করে ফাহিম বলল, আর একটু ঘুমাও, ভালো লাগবে। আর আমাকেও ঘুমাতে দাও। না, অনেকক্ষণ ঘুমিয়েছি, আরও ঘুমাবো না।
আমি এখন উঠবো। কক্সবাজারে এসেছি কি শুধু ঘুমিয়ে থাকার জন্য? প্রায় 2 দিন হয়ে গেল আমরা কক্সবাজার এসেছি, এখন পর্যন্ত কোথাও ঘুরতে যাননি। এখনো পর্যন্ত আমায় কোথাও ঘুরতে নিয়ে যাননি। জেরিনের কথা শুনে ফাহিম চোখ খুলে বলল, ঘুরতে তো যাবই, আগে বলো তোমার শরীর এখন কেমন লাগছে? ব্যথা কমেছে? ফাহিমের কথা শুনে জেরিন লজ্জায় লাল হয়ে গেল। সকালের কথা মনে পড়তে আর একটু বেশি লজ্জা পেল। সকালে কি করেছিল, ব্যথায় কোনো জ্ঞান ছিল না তার, তাই তো ফাহিম যা বলেছে তাই করেছে। ব্যথা কমেছে। পচা লোক আমাকে ব্যথা দিয়েছে, কথা দিয়ে কথা রাখিনি। আমাকে বলল আমার ব্যথা হবে না। কতবার বললাম আমাকে ছেড়ে দিতে, বললেন না তো। দেখেন আমার এখান দিয়ে কেমন লাল হয়ে গেছে, কামড়ে শেষ করে দিয়েছে। তোমার বড়ই তো তোমাকে কামড় দিয়েছে, আর তো কেউ কামড় দেয়নি। এত যে বড় করছেন, আপনি কি আমাকে বউ হিসেবে মানেন? আপনি তো আমাকে ভালোবাসেন না। জেরিনের কথায় ফাহিম কি বলবে ভাষা খুঁজে পেল না, তাই চুপচাপ উঠে বলল, রেডি হয়ে নাও, আগে দুপুরে লাঞ্চ করব, তারপর ঘুরতে যাব। সত্যি ঘুরতে যাব? কোথায় যাব? আগে ঝাউবনে যাব, তারপর সেখান থেকে এসে সমুদ্রের পাড়ে সূর্যাস্ত দেখব। এতে হবে? হবে না, দৌড়াবে। কেউ আর কোনো কথা না বাড়িয়ে রেডি হতে লাগলো। আজকে আর জেরিনের বলতে হলো না ফাহিমকে শাড়ি পরিয়ে দেওয়ার কথা। আজকে ফাহিম নিজেই জেরিনকে শাড়ি পরিয়ে দিল। তারপর দুজনে একসাথে লাঞ্চ করে ঝাউবনে ঘুরতে গেল। সেখানে গিয়ে দেখলো একজন লোক ফল বিক্রি করছে। জেরিন সেগুলো আগে দেখেনি, তাই সে ফাহিমকে বলল, আচ্ছা ওগুলো কি ফল? প্যাশন ফ্রুট। আমাকে একটা কিনে দিন না, আমি খাবো। না, ওগুলো টক, তুমি খেতে পারবে না। টক? তাহলে তো আরো ভালো। প্লিজ প্লিজ একটা কিনে দিন। জেরিনের সাথে না পেরে ফাহিম অগত্যা তাকে কিনে দিল। জেরিন লোকটাকে বেশি করে ঝাল দিতে বলল। তা দেখে ফাহিম বলল, আচ্ছা তোমরা মেয়ের এত ঝাল খাও কেমনে? ঝাল খেতে যে কি মজা সেটা আপনি বুঝবেন না। আমাকে বুঝতেও হবে না। জেরিন ফলটা নিয়ে খেতে লাগলো। ফাহিমকে উদ্দেশ্য করে বলল, নিন, অনেক মজা হয়েছে। ঝাল ঝাল টক টক, আহ কি স্বাদ। আমি টক পছন্দ করি না, ঝালও পছন্দ করি না। তোমাকে কিনে দিয়েছি, তুমিই খাও। জেরিনার কথা বাড়ালো না, নিজের মতো করে খেতে লাগলো। তারপর তারা আশেপাশে কিছু জায়গা ঘুরে সমুদ্রের পাড়ে গিয়ে বসলো সূর্যাস্ত দেখার জন্য। সূর্যাস্ত দেখতে দেখতে জেরিন ফাহিমের কাঁধে মাথা রাখলো। ফাহিম এক হাত দিয়ে জেরিনকে জড়িয়ে নিল। আহ কি সুন্দর দৃশ্য, দেখে মনে হচ্ছে কতই না সুখী দম্পতি। সাগর আর সূর্য ভাবছে, আমরা যেমন একে অপরকে গভীরভাবে ভালোবেসে সূর্য সাগরের বুকে বিলীন হয়ে যাই, ঠিক তেমনই এরাও একজন আরেকজনের মধ্যে বিলীন হয়ে যায়। সূর্যাস্ত দেখা শেষ করে রাতের ডিনার কমপ্লিট করে তারা হোটেলে ফিরে এলো। ফাহিম ফ্রেশ হয়ে বাইরে বের হতেই দেখলো রুমে কেউ নেই। বারান্দার দিকে তাকিয়ে দেখলো একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। বুঝে গেল জেরিন বারান্দায় আছে। বারান্দার দিকে পা বাড়াতেই তার ফোন বেজে উঠল। বিছানা থেকে ফোনটা হাতে নিতেই দেখলো তার বাবা ফোন করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। ফোনের অপর পাশ থেকে হৃদয় আহমেদ কি বলল সেটা শোনা গেল না। ফাহিম উত্তরে বলল যে কালকে বিকালের মধ্যেই পৌঁছে যাব, আপনাকে টেনশন করতে হবে না। বলেই ফোনটা কেটে দিল। তারপর জেরিনকে ডাক দিল। জেরিন ফাহিমের কথা শুনে দৌড়ে রুমে আসলো। জি কি হয়েছে? জামা কাপড় গুছিয়ে নাও, আগামীকালকে আমাদের বাড়িতে যেতে হবে। আমাদের না আরো কিছুদিন এখানে থাকার কথা ছিল, তাহলে আগামীকালে কেন চলে যাব? অফিসে কিছু জরুরি কাজ পড়ে গেছে, তাই আমাকে কালকে যেতে হবে, তাই সবকিছু গুছিয়ে নাও। ফাহিমের কথা শুনে জেরিনের মন খারাপ হয়ে গেল। জেরিনকে মন খারাপ হতে দেখে ফাহিম বলল, মন খারাপ করো না, সময় পেলে আবার তোমাকে কক্সবাজার নিয়ে আসবো, তখন আরো বেশি দিন থাকবো। ফাহিমের কথা শুনে জেরিনের মন খারাপ নিমিষেই হাওয়া হয়ে গেল। সে তার জামা কাপড় আর ফাহিমের জামা কাপড় গুছাতে লাগলো। পরের দিন দুপুরের দিকে তারা হোটেল থেকে চেক আউট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বিকেলের দিকে তারা বাড়িতে পৌঁছালো। ফাহিম জেরিনকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল। মা, জেবা দেখো ভাবি এসেছে। নিশির কথা শুনে ঐশী ইসলাম আর জেবা ড্রয়িং রুমে উপস্থিত হলো। ঐশী ইসলাম জেরিনকে উদ্দেশ্য করে বলল, কিরে এত তাড়াতাড়ি চলে আসলি কক্সবাজার থেকে? আরো পরে আসার কথা ছিল না তোদের? আর তুই একা কেন? ফাহিম কই? আসলে আম্মু তার কি যেন কাজ করেছে অফিসে, তাই তাড়াতাড়ি আসতে হলো। আমাকে নামিয়ে দিয়ে অফিসে চলে গেছে। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নে। অনেক দূর থেকে জার্নি করে এসেছিস, রেস্ট না নিলে খারাপ লাগবে। ঐশী ইসলামের কথা শুনে জেরিন রুমে চলে গেল।
ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিল। সন্ধ্যায় সকলে একসাথে আড্ডা দিল। ভাবি, তোমরা কক্সবাজারে গিয়ে কি কি করলে? তেমন কিছুই করা হয়নি। ঝাউবনে গিয়েছিলাম আর তার আশেপাশের জায়গা ঘুরে দেখেছি আর সূর্যাস্ত দেখেছি। তেমন কিছু দেখা হয়নি। তাদের কথার মাঝে ঐশী ইসলাম পাস্তা আর বেগুনি টেবিলের উপর রাখলেন আর বললেন, এগুলো খেয়ে সবাই যার যার মতো পড়তে বসো, যাও। জি মা। ঐশী ইসলাম আবার রান্নাঘরে চলে গেলেন নিজের কাজ করতে। তিনি চলে যেতেই জেবা বলে উঠল, কি যে বলো না আপু, ভাবির এই তো গিয়েছে মাত্র 2 দিন। সেই 2 দিনের ভেতর তারা কি দেখবে বলো? থাকার কথা তো অনেক দিন ছিল, কিন্তু ভাইয়ার কাজের জন্যই তো আসতে হলো। তা ঠিক বলেছ। ভাইয়া আর বাবা সারাদিন শুধু বিজনেস বিজনেস করে। এমন করে বলতে হয় না নিশি। তোমার ভাইয়া আর বাবা তো সবাইকে ভালো রাখার জন্যই কাজ করে, তাই না? ভাবি, চলো, অনেক কথা হয়েছে, এখন সবাই পড়তে বসি, না হলে মা কিন্তু বকবে। সবাই যার যার রুমে গিয়ে পড়তে বসলো। জেরিন বরাবরই ভালো ছাত্রী। সে সবসময় ভালো রেজাল্ট করতো স্কুলে থাকতে। তাকে দেখে অনেকে হিংসা করত। এতে কিছু যাই আসে না তার, কারণ স্যাররা সবাই তাকে ভালোবাসতো। কারণ সে প্রাইভেট না পড়েও সবার থেকে ভালো রেজাল্ট করত। পড়তে পড়তে কখন যে 10টা বেজে গেছে সে বুঝতেই পারেনি। ঐশী ইসলামের ডাকে সে বই থেকে মাথা তুলে তাকালো। খাবার খাবি না? 10টা বেজে গেছে তো, অনেক রাত হয়ে গেছে, খেয়ে নে। খাবো না মা, তোমার ছেলে আসলে তারপরে খাবো। তুমি চিন্তা করো না, দুজনে একসাথে খেয়ে নিব। ফাইমের আসতে তো অনেক দেরি হবে, তোর বাবা বললো। তোমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো, আমি উনি আসলে খেতে দিবনি, সাথে নিজেও খেয়ে নিব। তুই যা ভালো মনে করিস তাই কর। বলি ঐশী ইসলাম চলে গেল রুম থেকে। তিনি চলে যেতেই জেরিন আবার পড়তে আরম্ভ করলো। রাত 12টার দিকে ফাহিম ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢুকলো। রুমে ঢুকতেই দেখতে পেল জেরিন বিছানায় মনোযোগ সহকারে পড়াশোনা করছে। জেরিনকে কিছু না বলে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের পানির শব্দে জেরিনের পড়ার মনোযোগের ব্যাঘাত ঘটল। বই বন্ধ করে টেবিল থেকে উঠে দাঁড়ালো। পিছনে ঘুরে দাঁড়াতেই দেখলো ফাহিম ফ্রেশ হয়ে বের হলো। এ মা, আপনি কখন এসেছেন? আমি তো বুঝতেই পারিনি। আপনি তাহলে এসেছেন, আমাকে ডাক দিবেন না? দেখলাম তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করছো, তাই ডিস্টার্ব করতে মন চাইলো না। এটা কেমন কথা? আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম কখন আপনি আসবেন। মা বলল আপনার আসতে দেরি হবে, তাই তো তাদের বলেছি ঘুমিয়ে পড়তে। আপনি আসেন, আমি খাবার দিচ্ছি। জেরিন ডাইনিং রুমে এসে খাবার বাড়তে লাগলো। জেরিনের পিছনে পিছনে ফাহিম এসে উপস্থিত হলো। এখন জেরিন 2টো প্লেটে ভাত বাড়ছে, তা দেখে ফাহিম বলল, 2টো প্লেটে ভাত বাড়ছো, তুমি খাওনি? ফাহিমের কথাই জেরিন স্বাভাবিকভাবে উত্তর দিল, না, ভাত খাইনি, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনাকে তো একদিন বলেছি আপনাকে ছাড়া খাবো না। এত রাত অবধি আমার জন্য জেগে ভাত খেয়ে অপেক্ষা করার কোনো মানেই হয় না। আমার ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। এত রাত পর্যন্ত তোমাকে জেগে থাকতে হবে না। আগামীকাল থেকে খেয়ে নেবে, আমার জন্য অপেক্ষা করবে না। আমার কথা আপনার না ভাবলেও চলবে। আপনাকে খাবার দিয়েছি, আপনি খেয়ে নিন। ফাহিম মুখে এমন কথা বললেও জেরিন তার জন্য অপেক্ষা করায় তার ভীষণ আনন্দ হচ্ছে। তাই আর বেশি কথা না বাড়িয়ে দুজনে একসাথে খাবার খেয়ে নিল। খাওয়া দাওয়া করে জেরিন রান্নাঘরে চলে গেল প্লেটগুলো পরিষ্কার করতে। তার পিছনে পিছনে ফাহিমও গেল। তা দেখে জেরিন বলল, কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? রুমে যান, প্লেটগুলো পরিষ্কার করে আসছি। সমস্যা নেই, আমি এখানে দাঁড়িয়ে আছি। তারপর যতক্ষণ না জেরিনের কাজ শেষ হচ্ছিল ততক্ষণই সে জেরিনের পাশে দাঁড়িয়েছিল। জেরিনের কাজ শেষ হতেই দুজনে একসাথে রুমে গেল। আর তাদের এই কথোপকথন কেউ একজন আড়াল থেকে শুনল। সেই সাথে মুচকে আসলো। সে আর কেউই নয়, ফাহিমের মা ঐশী ইসলাম। ছেলে আর ছেলের বউকে এত সুন্দর করে দেখে তার মনটা খুশি হয়ে গেল। তিনি মূলত পানির জন্য বাহিরে বের হয়েছিলেন। রুমে পানি শেষ হয়ে গেছে, তাই রান্নাঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়েছিলেন। অর্ধেক রাস্তা যেতেই দেখেন তার ছেলে আর ছেলের বউ দুজনে বসে গল্প করছে আর খাবার খাচ্ছে। এই সুন্দর দৃশ্য দেখার সাথে সাথে তার মুহূর্তেই মন প্রাণ ভরে গেল। তাই আর পানি না নিয়ে সে আড়ালে চলে গেলেন। যাক, তার ছেলেটা তাহলে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তারা চলে যেতেই সে আড়াল থেকে বের হয়ে রান্নাঘর থেকে পানি নিয়ে রুমে চলে গেলেন। দেখতে দেখতে 1 বছর কেটে গেছে। ধরণীতে হেমন্ত শেষে প্রায় শীতের আগমন। দিনে তীব্র গরম পড়লেও রাতে কম্বল গায়ে দিয়ে শুতে হয়। চারিদিকে শীতের শুষ্কতা বিরাজ করছে। প্রকৃতি ঘুমিয়ে যাচ্ছে, প্রতিটি গাছ থেকে পাতা ঝরে পড়ছে।
শীত শেষে আবার এই ঝরে পড়া পাতার গাছ থেকে আবার নতুন পাতা গজাবে। সবকিছু আগের মতোই চলছে। তবে হ্যাঁ, জেরিন আর ফাহিমের সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। এখন কেউ কারোর সাথে কথা বলতে জড়তা মনে করে না, অনেকটাই স্বাভাবিক দুজনের সম্পর্ক। এখন ফাহিম নিজের ইচ্ছায় জেরিনকে প্রতিদিন কলেজে দিয়ে আসে। আমার জেরিনের কলেজ ছুটি হওয়ার আগেই সে কলেজের সামনে দাঁড়িয়ে থাকে। রেডি হয়ে গেছো? তাড়াতাড়ি চলো, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে তো। একটু দাঁড়াও, এই তো হয়ে গেছে, শেষ, চলেন। তোমাদের মেয়েদের রেডি হতে যে এত দেরি লাগে, মুখে যে তোমরা কি কি মারো কিছুই চিনি না। কিসের আটা ময়দা কি? খবরদার আটা ময়দা বলবেন না। আপনার সাথে মার্কেটে যাই, আপনি দেখেন না জিনিসগুলোর কত দাম নেই? আটার দাম কি এত টাকা? এত টাকা দিয়ে মেকআপ করা যায়? যদি করা যেত তাহলে না হয় বলতেন। নিজে যে এত কিছু ব্যবহার করেন তাতে কিছু হয় না? হইছে, আপনার সাথে কথাই আমি কোনো দিনই পারবো না। এখন চলেন যাই। দুজনে একসাথে নিচে নামতেই ঐশী ইসলাম বললেন, কিরে তোরা কোথায় যাচ্ছিস? খাওয়া দাওয়া করবে না? না মা, খাওয়া দাওয়া করবা না, দেরি হয়ে গেছে। জেরিন ক্যান্টিনে খেয়ে নিবে আর আমি অফিসে যেয়ে খেয়ে নিব। তোদের নিয়ে আর পারি না, প্রত্যেকেরই একই অবস্থা। আচ্ছা যা, দেখে শুনে যাস। আচ্ছা ভাই। বলে দুজনে একসাথে বেরিয়ে গেল। তারপর ফাহিম জেরিনকে কলেজে নামিয়ে দিল আর সে অফিসে চলে গেল। কি আজকে আসতে এত দেরি হলো কেন তোমার? আসলে আর বলো না, আস্তে আস্তে দেরি হয়ে গেল। এখন কি করব বলো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমার কাছে নোট আছে, তুমি নিয়ে নিও। স্যার তোমার কথা জিজ্ঞাসা করেছিল, তুমি আজকে উপস্থিত ছিলে না কেন, সেই কথা বললো। কিন্তু আমরা তো আর কেউ জানি না তোমার দেরি হবে আসতে। ধন্যবাদ, সমস্যা নেই, আমি স্যারের সাথে পরে কথা বলে নিব। প্রায় আধা ঘন্টা পরে তো আবার ক্লাস শুরু হবে, এখন কি করবে? চলো ক্যান্টিনে যাই, আমি বাড়ি থেকে খেয়ে আসিনি আজকে, খুব খিদে পেয়েছে। আগে পেট শান্তি, তাহলে পড়াশোনাও শান্তি মতো হবে। দুজনে ক্যান্টিনের উদ্দেশ্যে চলে গেল। ক্যান্টিনে গিয়ে জেরি নিজের জন্য পরোটা আর ভাজি অর্ডার করলো, আর আসার জন্য সমোসা। আমার জন্য কিছু অর্ডার করতে হবে না, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি তো, এখন আমার খিদে নেই। সমস্যা নেই, মাত্র 2টো সমোসা অর্ডার করেছি তোমার জন্য। তোমার যদি বেশি অসুবিধা হয় তাহলে একটা আমি খেয়ে নেব। ঠিক আছে। আর আসার জন্য সামোসা। জেরিন খাওয়া দাওয়া করে ক্যান্টিনের বিল মিটিয়ে দুজনে একসাথে ক্লাসে চলে গেল। কলেজ শেষ হতেই দুজনে গেটের কাছে এসে দাঁড়ালো। আজকে তো ভাইয়ার গাড়ি দেখছি না, আজকে তোমাকে নিতে আসেনি? এমন তো কোনোদিনও হয় না যে ভাইয়া তোমাকে নিতে আসে না। আসলে আজকে উনি আমাকে ফোন দিয়েছিলেন, আসতে পারবে না আমাকে নিতে, একটু বিজি আছে তো অফিসে, যার কারণে আসতে পারলো না আজকে। তুমি কি একা যেতে পারবে নাকি আমি তোমাকে গাড়িতে উঠিয়ে দেব? না না, কোনো সমস্যা নেই, আমি নিজে একাই যেতে পারবো, তুমি বরঞ্চ যাও। দুজনে কথা বলতে বলতেই আশা রিক্সা পেয়ে গেল। রিক্সাতে উঠে বসে আশা বলল, আচ্ছা আমি তাহলে চলে যাচ্ছি, তুমি দেখে শুনে যেও। ঠিক আছে। আশা চলে যাওয়ার 20 মিনিট হয়ে গেল, তবুও জেরিন একটা রিক্সাও খুঁজে পাচ্ছে না। প্রচন্ড বিরক্ত হলো সে। এমনিতেই সারা দিন ক্লাস করে ভালো লাগছে না, তার উপর আজকে একটা রিক্সাও নেই, সব মনে হয় মারা গেছে। প্রতিদিন তো দাঁড়ালেই কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করে, আর আজকে একটারও পাত্তা নেই। কাজের সময় পাওয়া যাবে না, আর অকাজের সময় এসে কানের সামনে ঘ্যান ঘ্যান করবে, কি এক জ্বালা। বলেই জেরিন আর দাঁড়িয়ে না থেকে হাঁটতে আরম্ভ করলো, কারণ সন্ধ্যা হয়ে আসছে, নিশ্চয় বাড়িতে সবাই তার জন্য চিন্তা করছে। কিছু দূর হাঁটার পরে একটা রিক্সা পেল। জেরিন যেন হাত ছেড়ে বাঁচলো। মামা যাবেন? জামু। কত টাকা নেবেন? 150 দিয়েন। এখান থেকে এখানে যেতে 10 মিনিটের মতো লাগে, আর আপনি 150 টাকা চাচ্ছেন? মাথা খারাপ নাকি? আমার কি টাকার গাছ গজিয়েছে যে আপনি ভাড়া চাইবেন তাহলেই যাব? গেলে যাবেন, না গেলে না যাবেন, অন্য রিক্সা খুঁজে লন, আমি গেলাম গা। জেরিন ফেসে গেছে মহাবিপদে। একদিকে সন্ধ্যা হয়ে আসছে, অন্যদিকে রিক্সাওয়ালা দ্বিগুণ ভাড়া চাচ্ছে। অগত্যা কি আর করা, সেই ভাড়াতেই রিক্সাতে উঠতে হলো। রিক্সাতে উঠে জেরিন রিক্সাওয়ালাকে মনে মনে কয়েকটা গালি দিল। জেরিনের কলেজ থেকে বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। একে তো কলেজে কিছু এক্সট্রা ক্লাস ছিল, তার উপর রিক্সা পেতে দেরি হয়ে গেল, যার কারণে বাড়িতে আসতেও তার দেরি হয়ে গেল। যা তা একটা অবস্থা। আজকে ফাহিম আগেই ফোন দিয়ে বলে দিয়েছিল যে তাকে নিয়ে আসতে পারবে না কলেজ থেকে।
তাই সে আর দেরি না করে তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। তবুও দেরি হয়ে গেল, কি আর করার। আজকে আসতে এত দেরি হলো কেন? এত দেরি হবে আসতে, আমাকে তো কিছু বললে না। আসলে মা, আজকে কলেজে কিছু এক্সট্রা ক্লাস ছিল, তার উপর রিক্সা পেতে পেতে দেরি হয়ে গেছে, যার কারণে বাড়িতে আসতে দেরি হয়ে গেল। নিশ্চয়ই সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি। তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নে, দেখবি ভালো লাগবে। ঐশী ইসলামের কথা শুনে জেরিন মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে উপরে চলে গেল নিজের রুমে। তারপর ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে খাওয়া দাওয়া করলো। কিছুক্ষণ রেস্ট নিয়ে ড্রয়িং রুমে আসলো। তাকে দেখে ঐশী ইসলাম বলল, রেস্ট নে, এখন ভালো লাগছে? খুব ভালো লাগছে, সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে নিমিষে। তাহলে আমার সাথে আমার রুমে আয়। জেরিন কথা না বাড়িয়ে ঐশী ইসলামের পেছনে পেছনে চলে গেল। গিয়ে দেখে ঐশী ইসলাম আলমারি থেকে কিছু শাড়ি বের করেছে। ঐশী ইসলাম অনেকক্ষণ সময় নিয়ে দুটো শাড়ি পছন্দ করলেন। তারপর জেরিনকে উদ্দেশ্য করে বলল, এই দুটো শাড়ি তো সুন্দর, দেখ তোর কোনটা ভালো লাগে। আমার কাছে তো দুটো শাড়িই ভালো লাগে, তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটাই পরো। বাহ, এটা তো অনেক সুন্দর মানিয়েছে, দেখে মনে হচ্ছে লাল টুকটুকে বউ। আমি তো তোকে সুন্দর করে সাজিয়ে দেই। কেন আমাকে সাজতে হবে? কোনো অনুষ্ঠান আছে নাকি যে সাজতে হবে? আমি তো মনে করেছি তোমার জন্য শাড়ি দেখছো। আমি পরবো কেন? তোকে শাড়ি পরিয়ে দেব। আর কেন, অনুষ্ঠান ছাড়া কি সাজা যায় না? অনুষ্ঠান ছাড়াও খুব সুন্দর করে সাজা যায়। আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন তো আমি এমনিই সেজে থাকতাম। বেশি কথা না বলে আমি যা বলছি সেটা কর, আমি সুন্দর করে তোকে রেডি করিয়ে দেই। ঐশী ইসলাম জেরিনকে সুন্দর করে সাজিয়ে দিল। তাকে দেখে হুড়পড়ির থেকে কম লাগছে না। লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া, হালকা মেকআপ মুখে, কপালে ছোট্ট একটা কালো টিপ, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। লিপস্টিক যেন ঠোঁটগুলোকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। চোখে কাজল। তার এমন রূপ দেখে ঐশী ইসলাম বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়েটাকে দেখতে কত সুন্দর লাগছে, কারো যেন নজর না লাগে। যা এখন রুমে যা। আজকে ভাবিকে যে সুন্দর লাগছে, আমি ছেলে হলে আমি ভাবিকে বিয়ে করে নিতাম। জেবা, এটা কোন ধরনের কথা? যাও, ভাবিকে নিয়ে যাও, রুমে দিয়ে এসো। আজকে আমার ভাইকে পাগল করেই ছাড়বে ভাবি? আমার ভাইকে এমন কষ্ট দিয়ে মেরো না ভাবি, বেচারা নাদান শিশু, এত বড় ঝাটকা নিতেই পারবে না। জেবার কথা শুনে জেরিন কিছুটা অবাক হলো। সে জেবাকে কিছু বলতে চাইল, কিন্তু কিছু একটা ভেবে আর কিছু বলল না। কিছু না বলে তারা রুমে চলে গেল। রুমে গিয়ে খুলতেই সে অবাক হয়ে গেল। চারিদিকে মোমবাতি আর ফুলের পাপড়ি। রুমের মাঝখানে ফুল দিয়ে লাভ শেপ করা। সে ফুলের পাপড়ির মাঝখানে লেখা, শুভ জন্মদিন আমার পিচ্ছি বউ। সে তো সব কিছু অবাক হয়ে দেখছে। কেমন করে কি হলো কিছুই বুঝতে পারছে না। হাঁটতে হাঁটতে কখন যে রুমের মাঝখানে চলে এসেছে সে বুঝতেও পারেনি। হঠাৎ পিছন থেকে দরজা বন্ধের আওয়াজ শুনে পিছনে তাকাতেই দেখলো ফাহিম দরজা আটকে দিয়েছে। হঠাৎ করে দরজা আটকে দেওয়ায় জেরিন কিছুটা ভয় পেয়েছে, কিন্তু সে ভয়টা প্রকাশ করলো না। জেরিনকে অবাক করে দিয়ে ফাহিম জেরিনের সামনে হাঁটু গেড়ে বসে তার পিছন থেকে একটা গোলাপ গুচ্ছের ফুল বের করলো। তারপর বলতে লাগলো, হ্যাপি বার্থডে আমার পিচ্ছি বউ, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। মহান আল্লাহ তাআলা যদি তোমাকে এই দিনে পৃথিবীতে না আনতেন তাহলে হয়তো আমি তোমাকে পেতাম না। মহান আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যে তিনি তোমার মতো একটা মেয়েকে আমার জীবনসঙ্গী করেছেন। তোমার সাথে খারাপ ব্যবহার করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না। খুব বেশি ভালোবাসি আমার বউ। ফাহিমের এমন আবেগপ্রবণ কথা শুনে জেরিন কান্না করতে লাগলো। তারপর নিজে ফাহিমের সামনে হাঁটু গেড়ে বসে ফাহিমকে জড়িয়ে ধরলো। কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে খুব ভালোবাসি আমার বর, আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? আপনি ছাড়া আমার আর কেউ নেই এই পৃথিবীতে। আপনি আমার একমাত্র সম্বল, যাকে আঁকড়ে ধরে আমি বাঁচতে পারবো। কখনোই না, তোমাকে ছেড়ে কখনোই যাব না, কথা দিলাম। স্বয়ং মৃত্যু যদি তোমার থেকে আমাকে আলাদা করতে চায় তবু আমি তোমাকে আমার থেকে আলাদা করতে দেব না। তোমার কিছু হলে আমিও মারা যাব। আপনি কিভাবে জানলেন আজকে আমার জন্মদিন? কেউ তো জানে না যে আজকে আমার জন্মদিন, শুধুমাত্র অনাথ আশ্রমের লোকজন ছাড়া। তোমার অনাথ আশ্রমে গিয়েছিলাম, সেখান থেকে জানতে পেরেছি। আর কে বলেছে আজকে তোমার জন্মদিন সেটা কেউ জানে না? আমার আব্বু আম্মু সবাই জানে। মা বাবা সবাই জানে কই? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমাকে তো কেউ কিছু বললো না এ ব্যাপারে। সবাই মিলেই তো
আমাদের আজকের এই আয়োজনের ব্যবস্থা করেছে। সবাই জানে কিন্তু তোমাকে কিছু আন্দাজ করতে দেয়নি, এই কারণে তুমি বুঝতে পারছো না। ফাহিম জেরিনকে নিয়ে বারান্দায় চলে গেল। বারান্দায় যেতেই জেরিন তো আরো অবাক। ফাহিম তাদের জন্য ক্যান্ডেল ডিনারের আয়োজন করেছে। ওয়াও, খুব সুন্দর হয়েছে। এত আয়োজন কেমনে করলেন? তোমাকে বললাম না, সবাই মিলে পড়েছে আয়োজন। তারা চায় আমরা যেন আজকে একসাথে থাকি, সুন্দর একটা মুহূর্ত একসাথে কাটাতে পারি। বসে পড়ো। ফাহিম আর জেরিন দুজনে একসাথে খাবার খেতে লাগলো। হঠাৎ ফাহিম জেরিনের মুখের সামনে খাবার দৌড়ল। জেরিন কিছু না বলে চুপচাপ খাবার খেয়ে নিল। সেও নিজের প্লেট থেকে খাবার নিয়ে ফাহিমকে খাইয়ে দিল। খাবারটা কিন্তু খুব মজা হয়েছে। কোন রেস্টুরেন্ট থেকে নিয়েছেন? পরবর্তীতে আবার সেই রেস্টুরেন্টে খেতে যাব। আমার কাছে তো খুব ভালো লেগেছে। মানে এই রেস্টুরেন্টের মালিক আমি নিজে, সে আপনার বর। আপনার বর আপনার জন্য রান্না করেছে আজকে, যার কারণে সে আজকে আপনাকে কলেজ থেকে নিয়ে আসতে পারেনি। আপনি এত ভালো রান্নাবান্না করতে পারেন, আগে তো কোনোদিন বলেননি। এতটা প্রশংসা করো না, ফুলে ফেপে যাব তো। টুকটাক কিছু রান্না পারি। যখন পড়াশোনার জন্য অন্য শহরে থাকতাম, মাঝে মাঝে কাজের লোকের হাতে রান্না খেতে ইচ্ছে করতো না, যার কারণে রান্না শেখা। তবে এতটা ভালো হয়নি রান্না। কে বলেছে ভালো হয়নি? আমার কাছে তো অনেক মজা হয়েছে। না হলে কি আমি রেস্টুরেন্টের মালিকের কথা বলতাম? যাই হোক, আমার পক্ষে সুবিধা হলো মাঝে মাঝে আপনি রান্না করে খাওয়াতে পারবেন। এখন ঘরের বউ যদি বলে রান্না করে খাওয়াতে তো হবেই, এটা বাধ্যতামূলক বেগম সাহেবা। এক মিনিট, আপনি কিছুক্ষণ আগে কি বললেন? আপনি এসবের কারণে আজকে আমাকে কলেজ থেকে আনতে যাননি? তাহলে তো আপনি আজকে অফিসেও যাননি। গিয়েছিলাম তো, তোমাকে কলেজে দিয়ে ঘন্টা 2-এর মতো অফিসে ছিলাম। তারপরে বাবার কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে এসেছি। তোমার শ্বশুর মশাই তো আমাকে ছুটি দেবে না। যখন বললাম তোমার জন্য ছুটি চাইছি, তখন ঠিকই দিয়ে দিল। কি জাদু করেছো বলো তো আমার বাবা মাকে, যে তারা আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসে? এই দুঃখ আমি কোথায় রাখবো বলে দাও প্লিজ। ঢং করতে হবে না। আমার শ্বশুর মশাই ঠিকই জানে তার ছেলে কাজ চোর, সে কাজ করতে চায় না। তাই তো আমার শ্বশুর মশাই তার ছেলেকে সব সময় চাপে রাখে, যেন কাজ সব ঠিক মতো করে। তুমি আমাকে কাজ চোর বললে এত বড় অপবাদ আমি কই রাখবো? আল্লাহ, তুমি তো সব দেখছো, তুমি এর বিচার করো প্লিজ। ফাহিমের এমন ঢং করে কথা বলা দেখে জেরিন হেসে দিল। আপনি যদি দুপুরে বাড়িতে এসেছেন, তারপরে সব রান্না করেছেন। জি মহারানী। আমাকে আর কত নামে ডাকবেন আপনি? কখনো পিচ্চি বউ, কখনো মহারানী, কখনো বেগম সাহেবা। একটা নামে তো ডাকবেন। আমার বউকে আমার যখন যে নামে ডাকতে ইচ্ছে করবে আমি সেই নামে ডাকবো। আপনার কোনো সমস্যা? না, আমার কেন সমস্যা হবে? আপনার বউকে আপনি ডাকবেন, এখানে তো আমার কিছু বলার নেই। সব ঠিক আছে, কিন্তু আমি কলেজ থেকে আসার পরে আপনাকে তো বাড়িতে দেখলাম না। সব তো স্বাভাবিকই ছিল। তখন ঘর সাজানো ছিল না, আমি তো রুমে এসেছিলাম। এত আয়োজন কখন কিভাবে করলেন? হ্যাঁ, তুমি আসার আগে আমি রান্না শেষ করে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। তারপরে আম্মু যখন তোমাকে শাড়ি পরাতে নিয়ে গেল, তখন এই আয়োজন করা হয়েছে। এতটুকু সময়ের মধ্যে এত কিছু কেমন করে করলেন? একার পক্ষে তো এত আয়োজন করা সম্ভব না। আর আম্মু তো আমার সাথেই ছিল, আম্মু তো আপনাকে সাহায্য করতে পারেনি। এই আয়োজন করতে কি আমাকে কম খাটতে হয়েছে? আমার 2 বোন আমাকে সাহায্য করেছে, তার বিনিময়ে আমার থেকে মোটা অঙ্কের পারিশ্রমিকও নিয়েছে। কত করে বললাম ভাই ভাবির জন্য এতটুকু কষ্ট তো করতেই পারিস। উল্টো তারা আমাকে বলল টাকা ছাড়া কোনো কাজ হবে না। অজ্ঞতা, আমাকেও তাদের কথা শুনতে হলো। কি আর করার। দুজনে কথা বলতে বলতে খাবার শেষ করলো। খাবার শেষে ফাহিম বলল, তুমি থাকো, আমি প্লেটগুলো রান্নাঘরে রেখে আসি। না, আপনাকে দিতে হবে না, আমি রেখে এসেছি, আপনি বসেন। বেশি কথা বলো না, চুপচাপ বসে থাকো, আমাকে আমার কাজ করতে দাও বলে ফাহিম প্লেটগুলো নিয়ে চলে গেল। রান্নাঘরে প্লেটগুলো রেখে রুমে এসে দেখে জেরিন এখনো রুমে আসেনি। বারান্দায় গিয়ে দেখলো জেরিন জানালার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। ফাহিম পেছন থেকে জেরিনকে জড়িয়ে ধরতেই জেরিন চমকে উঠল। সেটা দেখে ফাহিম বলে উঠল, তোমার মন কোথায় পড়ে আছে? আমি একটু ধরেছি, এতেই চমকে উঠলে? আসলে মনোযোগ দিয়ে চাঁদ দেখছিলাম তো, কখন আপনি এসেছেন বুঝতেই পারিনি, তাই একটু চমকে গিয়েছিলাম। দেখেন আজকে চাঁদটা কত সুন্দর, আজকে পূর্ণিমা মনে হচ্ছে।
আকাশের চাঁদকে দেখে কি করব? আমার ঘরেই তো এত সুন্দর একটা চাঁদ আছে, যাকে আমি ধরতে পারি, ছুঁতে পারি, আদর করতে পারি, ভালোবাসতে পারি। সেই চাঁদের কাছে আমার চাঁদ অমূল্য, তাই ওই চাঁদকে দেখার কোনো প্রয়োজন নেই। ফাহিমের কথা শুনে জেরিন ভীষণ লজ্জা পেল। লজ্জা পেয়ে চাঁদ দেখা বাদ দিয়ে নিচের দিকে মুখ করে নিল। জেরিনকে এমন লজ্জা পাওয়া দেখে ফাহিম জেরিনকে আরেকটু লজ্জা পাওয়ার জন্য বলল, কি বলো? আমি বউ থাকতেও ব্যাচেলার, বউটা আমাকে একটু পাত্তা দেয় না, একটু ভালোবাসতে চাই না। সেই কতদিন আগে বউটাকে একটু আদর করেছিলাম, আজকে কি বউটাকে আবার একটু আদর করতে পারি যদি বউটা আমাকে অনুমতি দেয়? ফাহিমের এমন লাগাম ছাড়া কথা শুনে জেরিন আরো লজ্জায় লাল হয়ে গেল। ফাহিম আরেকটু জেরিনকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য কানের লতিতে চুমু খেয়ে ফিসফিস করে বলল, বউটাকে আজ খুব বেশি ভালোবাসতে চাই, তাকে একদম নিজের করে নিতে চাই। আবারও একে একে অপরের সাথে মিশে যেতে চাই। এই চাঁদনি রাতে বউটাকে সুখের রাজ্যে নিয়ে যেতে চাই। বউটাকে অনুমতি দেবে? ফাহিমের এমন কথা শুনে জেরিনের অবস্থা খারাপ হয়ে গেল। জেরিনের মনে হচ্ছে তার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে, কোথাও শক্তি পাচ্ছে না। জেরিন ধীরে ধীরে ফাহিমের শরীরের উপর নিজের ভর ছেড়ে দিল। জেরিন কিছু বলছে না দেখে ফাহিম বলল, বউটা কি প্রস্তুত না? তাহলে থাক, দরকার নেই, চলো আমরা ঘুমিয়ে পড়ি। কালকে সকাল সকাল উঠে আবার রওনা দিতে হবে, তোমার রাত জাগলে খারাপ লাগবে। বলেই ফাহিম চলে যেতে নিলে বহু কষ্টে জেরিন ফাহিমের হাত ধরে টান দিল। তারপর ফাহিমকে শক্ত করে জড়িয়ে ধরল পেছন দেখে। ফাহিম সামনের দিকে ঘুরে বউকে দু হাতে বুকে জড়িয়ে নিল, তারপর বলল, বউটা কি রাজি? বউটার অনুমতি ছাড়া আমি বউটাকে স্পর্শ করব না। যদি সে মুখে না বলে তাহলে সব বাদ, চলো আমরা ঘুমিয়ে পড়ি। ফাহিমকে সম্মতি দিয়ে জেরিন উপর নিচ মাথা নাড়াল। জেরিনের সম্মতি পেয়ে ফাহিম আর নিজেকে কন্ট্রোলই করে রাখতে পারল না। জেরিনকে তার বুক থেকে উঠিয়ে জেরিনের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ঠোঁটে ঠোঁট মেলানো অবস্থায় ফাহিম জেরিনকে কোলে তুলে নিল। তারপর ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেল। জেরিনকে সুন্দর করে বিছানায় শুয়ে দিল। জেরিন জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। নিঃশ্বাসের সাথে সাথে জেরিনের বুক উঠানামা করছে, সেটা দেখে ফাহিম যেন আরো পাগল হয়ে গেল। ফাহিম এক টানে জেরিনের শাড়ির আঁচল বুক থেকে সরিয়ে ফেলল। শাড়ির আঁচল সরিয়ে ফেলতেই ধবধবে সাদা পেট দৃশ্যমান হলো। ফাহিম পেটে মুখ গুজে দিল। জেরিন আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে দু হাত দিয়ে ফাহিমের চুল খামছে ধরল। ফাহিম যত ব্যথা পাচ্ছে তত যেন উন্মাদ হচ্ছে। ফাহিম ছোট ছোট চুমু এঁকে দিল জেরিনের পেটের উপর। চুমু খেতে খেতে ধীরে ধীরে উপরের দিকে উঠে আসলো। তারপর গলায় মুখ গুজে দিল জেরিনের। জেরিন বহু কষ্টে বলে উঠল, আমি আর পারছি না, আমার পক্ষে সাহায্য করা সম্ভব হচ্ছে না, প্লিজ আমাকে রেহাই দিন। জেরিনের এমন কথা যেন ফাহিমকে আরো উন্মাদ করার জন্য যথেষ্ট ছিল। তাদের এমন ভালোবাসা দেখে চাঁদু লজ্জা পেয়ে গেল, তাই হয়তো সে মেঘের আড়ালে লুকিয়ে পড়ল। আজকে রাতটা হবে শুধুমাত্র তাদের জন্য ভালোবাসাময় রাত। অনেক দিনের ভালোবাসার তৃষ্ণা মিটাবে দুজনে, আবারও একে অপরকে ভালোবাসায় জড়িয়ে নেবে। সকালের মিষ্টি রোদে জেরিন পিটপিট করে চোখ খুলল। চোখ খুলতেই নিজেকে ফাহিমের বক্ষস্থলে আবিষ্কার করলো। জেরিন গতকাল রাতের কথা ভাবতেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ছেলেটা কতই না পাগলামি করেছিল গতকালকে রাতে। জেরিন ফ্রেশ হওয়ার জন্য উঠতে নিলেই ফাহিম তাকে শক্ত করে জড়িয়ে ধরল। নড়াচড়া করো না তো, আমাকে ঘুমাতে দাও। একটু ঘুমাতে পারিনি কাল রাতে তোমার জন্য। আমার জন্য ঘুমাতে পারেননি? আপনি তো আমাকে কাল রাতে ঘুমাতে দেননি। এখন ছাড়েন, অনেক সকাল হয়ে গেছে। আপনি না বলেছিলেন কোথায় যেন যেতে হবে? জেরিনের এমন কথা শুনে ফাহিম চোখ খুলে সামনে তাকালো, তারপর বলল, ও আমার তো মনে ছিল না কিছু, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এখন চলো ফ্রেশ হয়ে নেই। খবরদার না, আমি একাই ফ্রেশ হতে পারবো, আপনাকে যেতে হবে না। আমি ফ্রেশ হয়ে আসি, তারপর আপনি যাবেন। কে শুনে কার কথা? ফাহিম লাফ দিয়ে উঠে জেরিনকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। জেরিন শত শত পা ছুটাছুটি করেও রেহাই পেল না। অগত্যা দুজনে একসাথে ফ্রেশ হয়ে বের হয়ে এলো। তারপর ফাহিম নিজ হাতে জেরিনকে শাড়ি পরিয়ে দিল। জেরিন আয়নার সামনে বসে রেডি হচ্ছিল। হঠাৎ ফাহিম বলল, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? ফাহিমের কথা শুনে জেরিন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কিসের অসুবিধার কথা বলছেন আপনি? গতকাল রাতের কথা বলছি। ব্যথা করছে কি ওষুধ এনে দেব? ফাহিমের এমন কথায় জেরিন মাথা নিচু করে নিল, তারপর বলল, না। আচ্ছা, আমরা কোথায় ঘুরতে যাচ্ছি একবারও তো বলেননি আপনি। ফাহিমের কথা না বাড়িয়ে বলল,
তাড়াতাড়ি রেডি হয়ে নাও, কোনো কথা জিজ্ঞাসা করবে না। আমরা ঘুরতে যাব, গেলেই দেখতে পাবে কোথায় যাচ্ছি। সবাই মিলে গেলে ভালো হয় না? মা, যে বা নিশি। তোমার মতো গাধা তারা না। মাকে আমি বলে রেখেছি, মা কখনোই তার ছেলে আর ছেলের বউয়ের মধ্যে কাবাব মে হাড্ডি হয়ে যাবে না। তাই চুপচাপ কোনো কথা না বাড়িয়ে রেডি হয়ে নাও, আমি গাড়িতে তোমার জন্য অপেক্ষা করছি। জেরিনকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফাহিম চলে গেল গাড়িতে। অগত্যা জেরিন রেডি হয়ে গাড়িতে গিয়ে বসলো। জেরিনকে দেখে ফাহিম একটা ধাক্কা খেলো, মুখে বলল, এত সাজগোজ করার কোনো প্রয়োজন ছিল? তুমি তো এমনিতেই সুন্দর, এত সুন্দর হয়ে কী লাভ? সেই তো আমার কাছে আসতে হবে। এখন যে নিজেকে কন্ট্রোল করতে অসুবিধা হচ্ছে, এই দায় কে নেবে? আমারও তো এখানে খুব ব্যথা করছে। বুকের বাঁ পাশ দেখিয়ে বলল, যা, এভাবে বলতে হয় না, আমার লজ্জা করে না। চলো, কোথায় যাব তাড়াতাড়ি চলো। তারা হয়তো জানেও না আজকে কি হবে তাদের সাথে, নিয়তি কি লিখেছে তাদের কপালে। জেরিনের কথা শুনে ফাহিম গাড়ি স্টার্ট দিল। গাড়িটি চলতে লাগলো অজানা গন্তব্যে। দুজন পাশাপাশি বসে আছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না। জেরিন জানালার বাহির দিয়ে বাহিরের প্রকৃতি দেখছে। জেরিন বরাবরই প্রকৃতি প্রেমী। ফাহিম গাড়ি চালাচ্ছে আর চোখে যেন দেখছে সবকিছু। হঠাৎ জেরিন বলে উঠল, এই গাড়ি থামান, গাড়ি থামান, আমি হাওয়াই মিঠাই খাবো। প্লিজ আমাকে হাওয়াই মিঠাই কিনে দিন না। আল্লাহ, তাই এমন করে বলতে হবে? আমি তো ভয় পেয়ে গেছি। তুমি দাঁড়াও, আমি তোমার জন্য কিনে নিয়ে আসছি। বলে ফাহিম গাড়ি থেকে বের হয়ে রাস্তার ওই পারে হাওয়াই মিঠাই কিনতে গেল। কিনে পিছন দিকে ঘুরতেই দেখলো জেরিন রাস্তা পার হচ্ছে তার কাছে আসার জন্য। ফাহিম জেরিনকে আসতে না করতেই হঠাৎ একটা গাড়ি এসে জেরিনকে ধাক্কা দিল। সাথে সাথে জেরিন ছিটকে তার থেকে কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় পড়ে রইল। সাথে সাথে মানুষজন জড়ো হয়ে গেল। ফাহিম হাত থেকে হাওয়াই মিঠাইগুলো ফেলে দিয়ে দৌড়ে জেরিনের কাছে গিয়ে কান্না করতে করতে বলল, আমি তোমাকে না না করেছি আমার কাছে আসতে, তাহলে তুমি কেন রাস্তা পার হতে গেলে? তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুমি দেখে নিও, আমি আছি না। এখনই আমরা হসপিটালে যাব, তুমি ঠিক হয়ে যাবে। ফাহিমের কথা শুনে জেরিন খুব কষ্টে বলল, দেখেন না, আমি আপনার সাথে একটা সুন্দর সংসার করতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলা হয়তো আমার ভাগ্যে রাখেননি। তাই তো আপনার থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আমি আপনাকে খুব ভালোবাসি বর, আমি বাঁচতে চাই আপনার সাথে। তোমার কিচ্ছু হবে না, তুমি দেখে নিও, তুমি আর আমি একসাথে বাঁচবো, আমাদের দুজনের ছোট্ট একটা সংসার হবে। ফাহিম তাড়াতাড়ি জেরিনকে কোলে তুলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে দৌড়াতে লাগলো। কিছুক্ষণের মধ্যে হসপিটালে পৌঁছে গেল। ডাক্তার তাড়াতাড়ি জেরিনকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। ফাহিম জোরে জোরে কান্না করতে লাগলো। ফাহিম তার মাকে সবকিছু বলতেই ঐশী ইসলাম, হৃদয় আহমেদ সকলেই হসপিটালে এসে উপস্থিত হলেন। ঐশী ইসলাম দেখলেন ফাহিম ওটির সামনে বসে আছে। ঐশী ইসলাম দৌড়ে ছেলের কাছে গেলেন। এসব কেমন করে হলো? সকালে তো সবকিছু ভালোই ছিল। আমি কিচ্ছু জানি না। জেরিনকে আমার কাছে ফিরিয়ে এনে দাও মা, ওকে ছাড়া আমার এখানে খুব কষ্ট হচ্ছে। প্লিজ মা, ওকে ছাড়া আমি বাঁচবো না। ফাহিম তার মায়ের হাতটা বুকের মধ্যে চেপে ধরে বলল। ছেলের এমন করুণ অবস্থা দেখে ঐশী ইসলামও কান্না করে দিলেন। ওইদিকে ভাই আর মায়ের এমন অবস্থা দেখে জেবার নিশেও কান্না করছে। হৃদয় আহমেদ ছেলের কাঁধে হাত রেখে বললেন, কোনো চিন্তা করো না জেরিন মা, ঠিক হয়ে যাবে। এখানে তার চিকিৎসা না হলে আমরা তাকে দেশের বাইরে নিয়ে যাব, ইনশাআল্লাহ সব ভালো হবে। বাবার এমন বাণীতে ফাহিম কিছুটা নিজেকে শান্ত করতে পারছে না। হঠাৎ ওটির দরজা খুলে ডাক্তার বের হয়ে এলো। ডাক্তারকে দেখে ফাহিম উঠে দাঁড়ালো। পাগলের মতো বলতে লাগলো, ডাক্তার, আমার বউ ঠিক আছে তো? বলুন না ডাক্তার, চুপ করে আছেন কেন? ফাহিমের এমন পাগলের মতো আচরণ দেখে ডাক্তার মাথা নিচু করে নিল। বহু কষ্টে নিজেকে শান্ত করে ফাহিমের কাঁধে হাত রেখে বলল, দেখুন, এত হাইপার হবেন না, এটা আপনার ক্ষতি হতে পারে। জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে, আমাদের হাতে কিছুই নেই। আমরা তো জাস্ট একটা উসিলা মাত্র। নিজেকে শক্ত করুন, এভাবে ভেঙে পড়লে চলবে? আমরা পৃথিবীতে একা এসেছি, আমাদের একাই পৃথিবী থেকে চলে যেতে হবে। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে তাড়াতাড়ি বলুন আমার ওয়াইফ কেমন আছে। আমি জানি সে ভালো আছে, আমি তাকে কথা দিয়েছি আমি সবসময় তার সাথে সাথে থাকবো। আসলে দেখুন, আপনার স্ত্রীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। সি ইজ নো মোর। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কি করব? ভাগ্য তো আর আমরা লিখতে পারি না। ভাগ্য তো উপরে যিনি আছেন তিনিই লিখে পাঠিয়েছেন। জেরিনের মৃত্যুর খবর শুনে ফাহিম চুপ হয়ে গেল। সকলে কান্নায় ভেঙে পড়ল। হঠাৎ ফাহিম অজ্ঞান হয়ে গেল।
আব্বা, আব্বা, উঠেন না। কি হলো? ডাক্তার, তাড়াতাড়ি দেখেন আমার ছেলের কি হলো। ডাক্তার তাড়াতাড়ি ফাহিমকে চেক আপ করতে লাগলো, তাকে হসপিটালে ভর্তি করলো। উনি তার ওয়াইফের মৃত্যুর খবর সহ্য করতে পারেননি, যার কারণে উনি হার্ট অ্যাটাক করেছেন। ওনার রেসপন্স খুব কম। আল্লাহকে ডাকুন, তিনি চাইলে সব কিছু ঠিক করে দিতে পারেন। এই যেন শোকের ভিতরে আরো একটা শোক, সকলে আবারও কান্নায় ভেঙে পড়ল। এদিকে একমাত্র ছেলের এমন অবস্থা শুনে ঐশী ইসলামের অবস্থাও খারাপ হয়ে গেল। জেরিনকে দাফন করা হলো ফাহিমকে না জানিয়েই। জেরিনকে চোখের দেখাও দেখতে পারল না ফাহিম। জেরিনের দাফনের 24 ঘন্টা পর ডক্টর জানালো ফাহিম মৃত্যুবরণ করেছে। একমাত্র ছেলে আর ছেলের বউকে হারিয়ে ঐশী ইসলাম যেন আরো ভেঙে পড়ল। কতটা গভীর ভালোবাসা থাকলে একজনের মৃত্যুর খবর শুনে আরেকজন মারা যায়। জেরিনকে ফাহিম কথা দিয়েছিল সে যেখানেই যাক না কেন ফাহিম তার পিছু ছাড়বে না। তাই তো জেরিনের মৃত্যুর পরেও ফাহিম তার পিছু ছাড়েনি। 10 বছর পর। মা, এখানে কারা শুয়ে আছে? এখানে তোমার মামা আর মামি ঘুমিয়ে আছে। খালামণি, তাহলে বলো না মাম্মা মামনিকে ঘুম থেকে উঠাতে তাদের সাথে আমার খেলা করব। মামা মামি অনেক পচা, আমরা যখনই আসি মামা মামি আমাদের সাথে কথা বলে না। তোমরা শুধু শুধু আমাদের এইখানে নিয়ে আসো। সোনা, তোমার মামা মামি ঘুমিয়ে আছে, এই ঘুম কোনো দিনই ভাঙবে না। আর তোমার মামা মামি তোমাদেরকে খুব ভালোবাসে। এখন মামা মামিকে টাটা দাও, বলো আমরা আবার কাল আসবো তোমাদের সাথে দেখা করতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। নিশি আর জেবার বিয়ে হয়ে গেছে আজ থেকে প্রায় 8 বছর আগে। তারা দুজনে মা হয়েছে। নিশির ছেলের নাম নীরব আর জেবার মেয়ের নাম কলি। নিশি আর জেবা কবরের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলল, ভাই তুমি কত নিষ্ঠুর, তুমি শুধু ভাবির ভালোবাসাই দেখলে, আমাদের কারো ভালোবাসা তোমার চোখে পড়লো না? জানো আমরা কেউ তোমাদের ছাড়া ভালো নেই। মা বাবা তো এখনো তোমাদের কথা মনে পড়লে কান্না করে। কত বছর হয়ে গেল তোমাদের সাথে দেখা হয় না, কথা হয় না। তুমি নিশ্চয়ই ভাবিকে নিয়ে ভালোবাসো, ভালো তো থাকবেই, ভাবির জন্য তো আমাদের ছেড়ে চলে গিয়েছো। যাই হোক ভাই, ভাবি ভালো থেকো, আবার তোমাদের সাথে দেখা করতে আসবো ইনশাল্লাহ। আজকে আসছি, মা বাবা বাড়িতে একা আছে, তারা দুজনে চিন্তা করতে হয় তো। আল্লাহ হাফিজ। 2 বোন তাদের ছেলে মেয়েকে নিয়ে কবরস্থান থেকে চলে গেল। জিবা নিশির মনে হচ্ছে তাদের ভাই যেন তাদের পিছন থেকে ডাকছে। তাদের ভাই তাদের বলছে, আমি সবসময় তার সাথে থাকবো। বোন, তোরা রাগ করে থাকিস নাই ভাইয়ের উপর। তোর ভাই তোদের কেউ যেমন ভালোবাসে তেমন তোর ভাবিকেও ভালোবাসে। আমি তো জেরিনকে কথা দিয়েছিলাম আমি সবসময় তার সাথে থাকবো। মা বাবাকে দেখার জন্য তো তোরা আছিস সকলে, কিন্তু আমার জেরিনকে দেখার জন্য তো কেউ নেই। তাই তো জেরিনের সাথে সাথে আমাকেও চলে আসতে হলো। আমার উপর রাগ করে থাকিস না কেমন, আবার দেখতে আসিস ভাই ভাবিকে। আল্লাহ হাফেজ।